হ্যাঁ, আই এম নাহিল মাহমুদ কাব্য। ভাইয়া আমি তানিশা ইসলাম তুলি। হে লিসেন, আমি তোমার ভাইয়া না, বিকজ আবির আমার ভাই না। বন্ধু মানে ভাই ভাই, তাই না? অ্যাকচুয়ালি রং। বেস্ট ফ্রেন্ড কখনো ভাই হয় না। বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করা যায়, যেটা ভাইদের সাথে কখনোই করা যায় না, কারণ ভাইদের এক্সপেক্ট করতে হয়। আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আবার ভুল। রক্তের সম্পর্ক ছাড়া বিপরীত লিঙ্গ কখনো ভাই বোন হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? মানে? মানে আমি কেন তোমাকে আমার বোনের চোখে দেখতে যাব? সবাইকে যদি বোন বানাতে শুরু করি, তাহলে বউ বানাবো কাকে? হ্যাঁ না? তানিশা খুব ভালোভাবে বুঝতে পেরেছে আমার সাথে কথায় পেরে উঠবে না। কোনো রকম এখান থেকে কেটে আনার কাছে চলে গেল। আমার সব বন্ধুরা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। হোয়াট? তোরা আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? ভাই তুই ঠিক আছিস তো? আমার আবার কি হবে? না মানে হঠাৎ করে নিজে থেকে মেয়েটার সাথে কথা বললি যে? তো কি হয়েছে? তোকে তো কারোর সাথে নিজ থেকে কথা বলতে দেখি না, তাই আমরা ভাবছি তোর মাথায় কোনো প্রবলেম হলো নাকি। আই এম অল রাইট। ওকে, জাস্ট রিল্যাক্স। তানিশ এমনিতে অনেক দুষ্ট। কেক কাটা হয়ে গেল। তানির সাথে কেক নিয়ে একটু একটু করে গালে লাগিয়ে দিতে লাগলো সবার। আমি মোবাইলের কথা বলছিলাম, হুট করে তানিশা সবার মতোই আমার গালে কেক লাগিয়ে চলে যেতে লাগলো। আমি ফিরে দেখে তানিশার হাতটা অমনি শক্ত করে চেপে ধরি। আমি রাগে চোখে তানিশার দিকে তাকিয়েছি, আমার বন্ধুরা আমার দিকে, কারণ আমি এসব মোটেও পছন্দ করি না। আমি মোবাইলে কথা শেষ করে তানিশাকে রাগি গলায় বললাম, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হলো কীভাবে আমাকে কেক লাগানোর? সরি। আই ডোন্ট ওয়ান্ট ইউর সরি, সো জাস্ট ক্লিয়ার ইট রাইট নাও। কথাটা বলার সাথে সাথে তানিশা আমার সামনে থেকে কোথাও। আমার রাগী চোখ দেখে তানিশার গলার সাথে খলিশাও শুকিয়ে গেছে। রান্নাঘরে গিয়ে ডক ডক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আবির আমার সামনে টিস্যুয়ে গিয়ে ভয়ে ভয়ে বলে, সরি দোস্ত, আসলে আমার বোনটা অনেক পাজি, তুই কিছু মনে করিস না, আমি পরিষ্কার করে দিচ্ছি। তোর বোনকে বল আমার মেজাজ গরম হওয়ার আগেই কেকটা পরিষ্কার করতে। মেজাজ কি আরও গরম হওয়ার বাকি আছে নাকি? তোকে যেটা বলছি সেটা কর। আবির পুরো বসে খুঁজে তানিশাকে রান্নাঘরে পেল। বোন ভালো থাকতে কাব্যকে সরি বল, কেকটা পরিষ্কার করে দে। ভাইয়া আমি কি আর জানতাম নাকি ওই বচ্চাটা যে আস্ত একটা ডেভিল, যেভাবে ডাইনোসরের মতো আমার দিকে তাকিয়েছে। পার্টি শেষ হওয়ার আগে আমি আর রান্নাঘর থেকে বের হচ্ছি না। কথা না বাড়িয়ে চল, ও যা পরিমাণ রাগী, তুই যতক্ষণ নিজের হাতে কেক পরিষ্কার না করবি ততক্ষণ পর্যন্ত ও এই বাসা থেকে এক পা নড়বে না। কিন্তু ভাইয়া। কিছু হবে না, আমি আছি। তানিশা কোনো উপায় না পেয়ে আমার সামনে আসলো। ভয়ে মুখটা ফ্যাকাশ হয়ে গেছে তার। একটা টিস্যু নিয়ে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে কেকটা মুছতে লাগলো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তানিশা প্রচণ্ড ভয় পাচ্ছে, তাই আমি তার হাত ধরে নিয়েই মুছে ফেললাম। নেক্সট টাইম যেন কখনো এমন ভুল না হয়, মাইন্ডেড। হুম। গুড গার্ল। আর হ্যাঁ, তোমাকে তো ভয় পাওয়ার কিছু নেই। তানিশা কিছু না বলে অন্য রুমে আমার সামন থেকে চলে গেল। জীবনে বাঁচলে এই অ্যানাকন্ডা মুখ পরে হনুমানের সামনে আর পড়বে না, এইসবই বকবক করতে করতে গেল। তানিশা আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পকেটে হাত দিয়ে তানিশাকে দেখছি আর ভাবছি মেয়েটা অনেক কিউট। পার্টি প্রায় শেষ, মেহমান চলে যাচ্ছে, কিন্তু আমি এখনো যাইনি। পলাশ কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, কিরে কাব্য, আজকে আবিরের বাসায় থাকার প্ল্যান করে এসেছিস নাকি? কি বলতে চাইছিস? মেহমান সব চলে যাচ্ছে, আমাদেরও যাওয়ার সময় হয়েছে। ও হ্যাঁ চল। আবিরের থেকে বিদায় নিয়ে আমি আর আমার বন্ধুরা বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করতেই তানিশার ফ্যাকাশে মুখটা ভেসে উঠলো। আমি শুয়ে থেকে ভাবছি মেয়েটার উপর রাগ দেখানো এভাবে ঠিক হয়নি। কি করব? আমি নিজের রাগকে তো কন্ট্রোলই করতে পারি না। মেয়েটা অনেক ভয় পেয়েছে। কালকে একবার আবিরের বাসায় গিয়ে তাকে সরি বলা দরকার। তানিশের কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন আমি অফিসে বসে কাজ করছি। অফিসের কাছে আবির আমার কেবিনে আসে। আমার অফিসে আবির জব করে। আবির এসে বলে, আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, একবার দেখে নে। কমপ্লিট হয়ে গেলে আবার দেখার কি আছে? তুই অফিসের বস, তাই ফর্মালিটির জন্য আর কি। তোর এই ফর্মালিটি আমার কাছে অনেক বিরক্তকর। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, ফাইলটা ফেরত দে। আচ্ছা বাদ দে, চল আজকে তোদের বাসায় যাব। কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায়? কথা না বেরিয়ে চল তো। কিন্তু এখনো তো অফিসের সময় শেষ হয়নি। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস না? না মানে তোকে তো হাজারবার বললেও নিয়ে যেতে পারি না, তাই একটু অবাক হলাম আর কি। এখানে অবাক হওয়ার কিছুই নেই, চল। ওকে চল। আমি আবিরের সাথে তাদের বাসায় চলে গেলাম। আমি বাসার ড্রয়িং রুমে বসে আছি। সবাইকে দেখা যাচ্ছে কিন্তু তানিশাকে দেখতে পারছি না। মেয়েটা কি চলে গেল নাকি? আমি বসা থেকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলাম। আবির এসে দেখে আমি কাউকে হয়তোবা খুঁজছি। পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি রে, কাউকে খুঁজছিস নাকি? তোদের বাসায় আর কেউ নেই? সবাই তো বাসায় আছে। আনাকে দেখা যাচ্ছে না যে? তানহা বাইরে খেলতে গেছে, এই নে কফি। থ্যাঙ্কস।
আর তানিশা কি চলে গেছে? না, আনহার সাথে বাইরে গেছে। কফিটা হাতে নিয়ে আমি কফিতে একটা চুমুক দিলাম। আমার চোখ দুটো তানিশাকে খুঁজছে। তানিশার জন্যই বাসায় আসা। মেয়েটা একটু বেশি কিউট, কখন দেখবো তাকে ভাবতে ভাবতে কফিতে আরেকটা চুমুক দিই। তানিশা অনেকটা বাচ্চা স্বভাবের মেয়ে। আনহার সাথে বাইরে ক্রিকেট খেলছে। আনহা বল নিয়ে দৌড়ে বাসার ভিতরে চলে আসতেই তানিশাও তার পিছু পিছু ব্যাট নিয়ে দৌড়ে আসতে লাগলো। তানিশার গলার কণ্ঠ শুনে আমি কফিটা হাতে নিয়ে বসা থেকে উঠে মেইন ডোরের দিকে যেতে লাগলাম। আচমকা তানিশা দৌড়ে ভিতরে আসতেই আমার সাথে ধাক্কা খেয়ে কফিটা আমার ব্লাজারে। আমি পুরো হা হয়ে দাঁড়িয়েছি। এত বড় মেয়ে ভাষার মধ্যে এইভাবে দৌড়াচ্ছে। মেয়েটা এমন কেন? ওর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? তানিশা মাথা তুলে দেখে আমি তার দিকে তাকিয়েছি। কালকের কথা মনে পড়তেই তানিশার গলা শুকিয়ে গেছে। সামান্য কেক লাগানোর জন্য কাল যা অবস্থা করেছি, আজকে তো পুরো ব্লেজারটাই নষ্ট করে দিয়েছে। না জানি আজকে আমি কি অবস্থা করব, এসব ভাবতে তার কলিজা শুকিয়ে গেছে। টেবিলে রাখা এক গ্লাস পানি খেয়ে তানিশা আমার সামন থেকে হ্যাক ধরে নাই। আমি এখনও আগের জায়গায় দাঁড়িয়েছি, এক পাও নড়ছি না। আবির খুব ভালো করে বুঝতে পারছে আমি প্রচণ্ড রেগে আছি। আমাকে এসে বলল, ব্লেজারটা খুলে দে, আমি এক্ষুনি। তোর বোনকে ডাক। দোস্ত, তুই কিছু মনে করিস না। তানিশা যতদিন আমাদের বাসায় থাকবে তোকে আর আমি নিয়ে আসবো না। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তোর বোনকে ডেকে বল আমাকে এসে সরি বলার জন্য। আমার রাগী চেহারা দেখে আবির সোজা তানিশের কাছে চলে গেল। তুই এইভাবে দৌড়ে চলে আসলি কেন? ভাইয়া, এমন নাইজেরিয়ান অ্যানাকন্ডা আফ্রিকান গন্ডার লাল বাদুর কালো কুমিরের সাথে বন্ধুত্ব করলে কেন? আরে আসতে বল, ও শুনবে। শুনলে আমার কি? আমি আজকেই তোমাদের বাসা থেকে চলে যাব। যেখানেই যাস যার আগে ওকে সরি বলে যা। আমি কেন এই বচ্চার টেবিলটাকে সরি বলবো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো ভাইয়া, আমি ওই ডানোশ্বর মুখপুরা হনুমানটার সামনে যাব না। যতক্ষণ তুই সরি না বলবি ততক্ষণ ও এ বাসা থেকে এক পাও নড়বে না। আমার কোনো দোষ নাই, অথচ আমাকে সরি বলতে হবে? এটা কেমন কথা? তুমি দেখো আমি ওই জলহস্তিটার কি অবস্থা করি। তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। তানিশার আগে ফোপাতে ফোপাতে আমার সামনে এসে দাঁড়ালো। সরি। ইটস ওকে। আমি তোমাকে সরি বলিনি, আমি বলছি আমাকে সরি বলো। আপনাকে আমি সরি বলবো কেন? আমার তো কোনো দোষ নেই। তুমি আমার ব্লেজারে কফি ফেলেছো, তুমি আমাকে ম্যানার্স শেখাচ্ছ? না মানে সরি ভাইয়া, তুমি কই? আমাকে এগিয়ে আসতে দিকে তানিশা ভয়ে পিছিয়ে দেখে আবির নেই। আবিরকে না দেখে এক দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানিশার কাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে। অনেকটা সাহস দেখে আমার সাথে কথা বলতে আসছে। এইটুকু সাহস তার! ভাবছে আর একা একা দাঁড়িয়ে হাসছি। এলোমেলো চুলগুলোতে তানিশাকে যতই দেখছি ততই যেন ইচ্ছে করছে মেয়েটা সবার থেকে আলাদা। আমার ব্লেজারটা গায়ে থেকে খুলে হাতে নিয়ে সবাই বসে পড়লাম। আবির দূর থেকে আমাকে লক্ষ্য করছে। আমার হাব ভাব তেমন ভালো দেখাচ্ছে না, তবে আবির যেটা ভাবছে সেটা কি আমার পক্ষে সম্ভব? আবির আবার আমার কাছে এসে বলল, চল পলাশ, আর নিলয়ের সাথে দেখা করে আসি। এখন? আর কতক্ষণ বসে থাকবি? ওকে চল। দুজনে মিলে অফিসে চলে গেলাম। তানিশার দরজাটি একটু খুলে মাথাটা বের করে দেখে যে আমি চলে গেছি। রুম থেকে বেরিয়ে ফুপু রুমে গেল। ফুপি, আমি আজকে বাসায় চলে যাব। কেন, কি হয়েছে? তুই তো এক সপ্তাহের জন্য এসেছিলি। হ্যাঁ কিন্তু বুঝেছি, কাব্যর জন্য, তাই তো? না মানে দেখ, কাব্য ছেলেটা অনেক ভালো। আমার ছেলের বন্ধু বলে বলছি না, এমনি একটু রাগটা বেশি, মনের দিক দিয়ে অনেক নরম। অবশ্য আমাদের বাসায় তেমন আসে না, আজকে কি মনে করে আসলো কে জানে। আমি ওই গন্ডারটার প্রশংসা শুনতে আসিনি। তানিশা রেগে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় রুমে বসে গেম খেলছে। তখন তার ভার্সিটি ফ্রেন্ড নীলা কল করলো। কি রে, তোর তো কোনো খোঁজ খবর নেই, আমাদের ভুলে গেলি নাকি? না রে, তোদের কিভাবে ভুলবো? তোদের মতো বচ্চাদের হাড্ডিদের কি আবার ভোলা যায় নাকি? তোর মতো কৈতরিকে ছাড়া জীবনটা কেমন পানসে পানসে মনে হচ্ছে। কবে আসবি? তোদের মতো শাকচুন্নিদের ছাড়া আমারও ভাল লাগে না। আমি কালকেই চলে আসবো। তাহলে কালকে ভার্সিটিতে দেখা হচ্ছে। নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে তানিশা কল কেটে দিল। পরের দিন সকালে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে তানিশা বাসার জন্য রওনা দিতে যাবে। তখনই তার ফুপু বলে, এখন না, বিকেলে যাস। আবিরকে বলবো তোকে বাসায় দিয়ে আসার জন্য। ফুপি, আমার আর এখানে ভালো লাগে না। এমনিতেই ভার্সিটিতে অনেকদিন ক্লাস মিস হচ্ছে। এখান থেকে ভার্সিটিতে চলে যা। আচ্ছা, আমি বিকেলে বাসায় যাব। তোমার কথাই রইল। এখন আমি ভার্সিটিতে চলে যাচ্ছি। বাই। তানিশা ভার্সিটিতে চলে গেল। এদিকে আমি অফিসে বসে তানিশার কথা ভাবছি। মেয়েটা একটু বেশিই ভালো লাগে। কিন্তু আবির, ও তো বলে দিছে যতদিন তানিশা আছে ততদিন আমাকে তাদের বাসায় নিয়ে যাবে না।
তানিশা ভার্সিটিতে গিয়ে তার বান্ধবীদের পাশে বসে পড়ল। কি রে, তোর ফুপুইতো বোনের জন্মদিন কেমন কাটলো? আর বলিস না, এক বজ্জার টেবিলের পাল্লায় পড়েছি। মানে কিভাবে? জন্মদিনের সবার সাথে একটু দুষ্টমি করতে গিয়ে ওই টেবিলটাকে গালে কেক লাগিয়ে দিয়েছিলাম, আর ওই টেবিলটা রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমার উপর যা পরিমাণ রাগ দেখিয়েছে, ইচ্ছে করেছে কেক কাটার ছুরি দিয়ে ওই অ্যানাকন্ডাটাকে কেটে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দিই। ওই অ্যানাকন্ডা মানে ডেভিলটা কে? আমার ফুফাতো ভাইয়ের বন্ধু। আচ্ছা, তুই ডেভিলের পাল্লায় পড়েছিস নাকি? ডেভিল তোর পাল্লায় পড়েছে? কেউ কারো পাল্লায় পড়ার আগে আমি আজকেই আমার বাসায় চলে আসবো। তানিশা ভার্সিটির ক্লাস শেষ করে পুকুর বাসায় চলে গেল। দুপুরে খাওয়ার পর ফুপি, আমি একা চলে যাই? না, আবির তোকে দিয়ে আসবে। তুই একা যাবি কেন? তাহলে ভাইকে তাড়াতাড়ি আসতে বলো, আমি বিকেলের আগেই বাসায় চলে যাব। আমাদের বাসায় বুঝি আর থাকতে ইচ্ছে করে না? কিছুদিন পরে না হয় আবার আসবো। আচ্ছা, তাহলে যা। তানিশের ফুপু আবিরকে কল করে তাড়াতাড়ি আসার জন্য বলল। অফিসে লাঞ্চ টাইমের পর আবির আমার কাছে আসলো। দোস্ত, আমার আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কেন, কি হয়েছে? বাসা সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, মা বলছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, একটা কাজ আছে। আচ্ছা চল, আমি যাব। তুই যে কি করবি? তুই তো বলি তোর কাজ আছে, তাই ভাবছি তোর হেল্প করব। তোর হেল্প লাগবে না। তুই কি আমাকে নিয়ে যেতে চাইছিস না? তোর হাবভাব আজকাল আমার কাছে ঠিক মনে হচ্ছে না। মানে এটাই, যেই ছেলেকে হাজারবার বললেও আমাদের বাসায় নিয়ে যেতে পারতাম না, আজকাল সে আমার পিছনে ঘুরঘুর করে যাওয়ার জন্য। মনে হয় তোর অভিশাপ কবুল হয়েছে। আচ্ছা তুই কালকে যা, আজকে তানিশা তার বাসায় পৌঁছে দিতে হবে। আমি তোর সাথে গেলে সমস্যা কোথায়? আচ্ছা চল। ভাইয়া, আজকে ওই বচ্চার টেবিল নাইজেরিয়ান অ্যানাকন্ডাটা আসার আগে তুমি আমাকে বাসায় দিয়ে আসো। তানিশা চুপ। কিসের চুপ? হতে পারে তোমার বন্ধু, তাতে আমার কি? এমন গন্ডারগুলোকে গন্ডারই বলতে হয়। আমাকে দেখতে কোন দিক থেকে গুন্ডার মতো মনে হচ্ছে? তানিশা ঘাড় ফিরে দেখে আমি পকেটে হাত দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে দেখে তানিশা একটু হাসার চেষ্টা করছে, কিন্তু হাসি উদা হয়ে গেছে। ভাইয়া, আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি কত উদার মনের মানুষ। রিয়েলি? আমি উদারও হয়ে গেলাম? ভাইয়া, আপনার মতো মানুষ কয়েকজন হয়, সব সময় লাল পাথরের মতো হয় না। মানে আমি লাল বাদর? আচমকা আমি এগিয়ে এসে তানিশের গালে আস্তে করে একটা চর বসিয়ে দিলাম। উপস্থিত সবাই হা হয়ে তাকিয়েছে। হয়তো ভাবিনি এমন কিছু একটা করব আমি। তানিশের গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? বড় ভাইয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হয় এটা জানো না? আর বড় ভাই হিসেবে একটা থাপ্পড় তো মারতে পারি, তাই না? আপনি আমার কোন শর্মের ভাই? কেন? একটু আগে তো ভাইয়া ডাকলে। তাই বলে থাপ্পড় মারবেন? ভাই হিসেবে সেই অধিকারটুকু অবশ্যই আমার আছে, তাই না? কোনো অধিকার নাই, কারণ আপনি আমার ভাই না, আর আমিও আপনার বোন না। জীবনে কোনোদিনও আর আপনাকে ভাই বলে ডাকবো না। গুড গার্ল। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ? আপনাকে কেন বলবো? কি কেন বলবে মানে? ও বাসায় যাবে, তুই থাক, আমি ওকে পৌঁছে দিয়ে আসি। ওয়েট, আমি যাচ্ছি। তুই কেন যাবি? আরে আমার গাড়িতে তোদের পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা তাহলে চল। না ভাইয়া, আমি এই টেবিলের সাথে যাব না। আমি পিছনে ফিরে তানিশার দিকে রাগি চোখে তাকিয়েছি। এই মেয়ের মুখে আরও কত কিছু শুনতে হবে আল্লাহ জানে। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। তানিশা আর কিছু না বলে গাড়িতে উঠে গেল। আমি খুব আস্তে করে গাড়িটা ড্রাইভ করছি, আর গাড়ির সামনে ছোট্ট আয়না দিয়ে বারবার তানিশাকে দেখছি। জানালার মৃদু বাতাসে বারবার চুলগুলো মুখে এসে পড়ছে, আর তানিশা হাত দিয়ে বারবার কানের নিচে গুঁজে দিচ্ছে। অপূর্ব লাগছে মেয়েটাকে। মেয়েটি কি সত্যি এত সুন্দর, নাকি আমার কাছে এমনটা মনে হচ্ছে? আবির অনেকক্ষণ ধরে আমাকে লক্ষ্য করছে। আগে কখন আমাকে এমন দেখেনি। বারবার তাদের বাসায় যাওয়া, তানিশের সাথে দেখা করা, এত কিছুর পরে মেয়েটাকে কিছুই বলি না। আমি তো মোটেই এমন না। নাকি তানিশার প্রেমে পড়ে গেলাম? এটাই ভাবছে সে। এই বিষয়ে আমার সাথে কথা বলতে চায়। তানিশা বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির আমাকে বলল, ভিতরে চল। আজকে না, অন্য একদিন। অন্য একদিন তোকে নিয়ে আসলেই তো। তোকে নিয়ে আসতে কে বললো? বাসা তো চিনেই ফেলেছি, যে কোনো সময় চলে আসতে পারবো। মানে কিছু না। আচ্ছা চল, তোকে বাসায় পৌঁছে দিয়েছি। আবির গাড়িতে বসে ভাবছে আমার সাথে তার এখন কথা বলা জরুরি। যদি দেরি হয়ে যায় তাহলে আরও সমস্যা। দোস্ত, তোকে কিছু কথা বলার ছিল। কি বলবি বল। তানিশা একটু সাইকো টাইপের, হুটহাট করে এমন কিছু বলে যা আমরা কল্পনাও করতে পারি না। ওর চলাচল আচরণ অনেকটা অস্বাভাবিক। অবশ্য আমাদের জন্য এটা এখন স্বাভাবিক, কিন্তু তুই বা বাহিরের মানুষের জন্য তো তার স্বাভাবিক না। তো তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস।
আশা করি আমি কিছু বলতে চাইছি তুই বুঝতে পারছিস। তানিশা সাইকো না, ও অসাধারণ, সবার থেকে আলাদা। তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? এই টপিক বাদ দে, তোর বাসায় পৌঁছে গেছি। থ্যাঙ্কস, কিন্তু আমার কথাটা ভেবে দেখিস। ওকে, দেখব। আমি চলে আসলাম। পরদিন সন্ধ্যায় তানিশা নিজের রুমে বসে গেম খেলছিল। তখন অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? একটু বেলকনিতে আসো তো, তোমাকে দেখি। ওই কোন বজ্জাত লুচু হাড্ডি? আমাকে দেখার কারা তো ইচ্ছা, চোখ দুটো তুলে মার্বেল খেলবো। মিস ডেভিল কুইন, আসতে বলো, এত রাগার কি আছে? আমি তোমার ডেভিল। কথাটা শোনার সাথে সাথে তানিশার বুঝতে বাকি রইল না এটাকে। কল কেটে দিয়ে রুম থেকে উকি দিয়ে দেখে আমি রাস্তায় গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আর সে মনে মনে ভাবছে এই টেবিলটা তার পিছনে কেন লাগলো। তানিশা রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আমি আবারও কল করলাম, তানিশা কেটে দেয়। আমি এবার কল না করে সোজা মেসেজ করলাম, তুমি বেলকনিতে আসবে নাকি আমি বাসার ভিতরে আসবো? তানিশা আমার মহাজালে পড়বে ভাবতে পারিনি। আবিরকে কি কল করে বলবে? না থাক, আবির যদি অন্য কিছু ভাবে। আর আমার কথা তো জানেই ভালো করে, বিশ্বাস নেই কখন বাসায় চলে যায়। তানিশা কোনো উপায় না পেয়ে বেলকনিতে গেল। আমি তানিশার দিকে অপলক তাকিয়েছি। ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি চলে আসলো। তানিশার দিকে তাকিয়ে থেকে আমি আবারও কল করলাম, কালকে তৈরি থেকো, ভার্সিটিতে দেখা হচ্ছে। মানেটা কি আপনার? আমি আবির ভাইয়ের কাছে আপনার নামে নালিশ করব। হোয়াট এভার, কালকে দেখা হচ্ছে, এটাই ফাইনাল। সকালে নাস্তার টেবিলে আমি বসে আমার বাবাকে বললাম, বাবা একটা কাজে আমি বাইরে যাচ্ছি, আজকে অফিসটা তুমি সামলে নিও। আচ্ছা ঠিক আছে। নীলা, যাওয়ার সময় তোকে ভার্সিটিতে পৌঁছে দেবো, তৈরি থাকিস। হঠাৎ আমি ওইদিকে যাচ্ছি তাই। ওকে ভাইয়া। আমি রুমে এসে ভাবছি তানিশাকে একটা কল করব, যদি মেয়েটা আজ ভার্সিটিতে না আসে। যেভাবে সেই কাজ, আমি কল করতেই তানিশা রিসিভ করে বলল, কি চাই আপনার? আজ ভার্সিটিতে আসতে লেট যেন না হয়। 100 বার হবে, 1000 বার হবে, কোটি বার হবে, তাতে আপনার কি? আমি আজকে ভার্সিটিতে যাব না। তুমি না আসলে তোমাকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। সাহস থাকলে আসেন, আপনাকে কুপিয়ে কিমা বানিয়ে পরোটার সাথে খাবো। চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকাতে দেব। ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ভুনা খিচুড়ির সাথে রান্না করে ফেলবো। আর কিছু? আপনার মতো বচ্চার টেবিল, নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, আফ্রিকান গন্ডার, মুখপুরা হনুমান, লালবাদুর, কালো কুমির, বনমানুষ, ডাইনোসর, ডাইন, জলহস্তি, গরিলাকে আরও অনেক কিছু করতে ইচ্ছা করে। যদি সামনে পেতাম তাহলে দেখাতাম তানিশা কী জিনিস। রিয়েলি মিস ডেভিল কুইন, তুমি চাইলে এক্ষুনি তোমার সামনে চলে আসতে পারি, একবার বলেই দেখো। ওই ফুবাতো ভাইয়ের বন্ধু আপনি আমাকে ডেভিল কুইন বললেন কেন? আমি ডেভিল হলে তুমি ডেভিল কুইন, রাইট? মুখপুরা হনুমান, লাল বাদর, লুচুর হাড্ডি, তুই আমাকে ডেভিল কুইন বলবি না। আমাকে আর কোনোদিন কলও দিবি না। স্টপ ইট। এতক্ষণ যা ইচ্ছে বলেছে আমি কিছু মনে করিনি, তাই বলে তুই তুকারি করবে? আই কান্ট রিলেট ইট। আর আমার সাহস দেখতে চাইছো তাই না? আজকে তোমাকে দেখাবো নাহিল মাহমুদ কাব্যর সাহস কতটুকু। আমি প্রচণ্ড রেগে কল কেটে দিলাম। আর যাই হোক, আমি তুই তুকারি সহ্য করতে পারি না। এই মেয়ে সাহস হয় কীভাবে আমার সাথে এইভাবে কথা বলার? এই মেয়ে কি কখনো মানুষ হবে না? তানিশা মোবাইল হাতে নিয়ে নিজেই নিজে বলতে লাগলো, ডেভিল তো রেগে পুরো লাল বাদর হয়ে গেছে। আমি কুপানোর আগে মনে হয় আজকে আমাকে কুপিয়ে রান্না না করে কাছেই খেয়ে ফেলবে। আজকে মনে হয় আমি শেষ। না, শেষ হওয়ার আগে আমি বরং ভার্সিটিতে চলে যাই। নিজের জীবন বাঁচানো ফরজ কাজ। আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নাই। আপি, কে মারবে তোমাকে? হার বলিস না বোন, আমার পেছনে এক আনাকোন্ডা লেগেছে। এখন এটার থেকে পিছু ছাড়াতেই পারছি না। আমি মনে হয় এবার শেষ হয়ে যাবো রে বোন। আমি মরে গেলে কি তোরা আমাকে ভুলে যাবি? আপি কি যে বলো, তোমার মতো কৈতুরীকে আবার ভোলা যাবে নাকি? বজ্জাত মেয়ে, শেওড়া গাছের সাদা পেতনি, জলহস্তিনী, তুই আর কখনো আমাকে আপি বলবি না। তনিমাকে ইচ্ছে মতো বকে তানিশা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হলো। আমি নীলাকে ভার্সিটিতে ড্রপ করে গাড়িটা রাস্তায় সাইড করে রেখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। খুব ভালো করে জানি তানিশা ভার্সিটিতে আসবেই। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি তানিশা আসছে। তানিশাকে দেখে নিজের অজান্তেই ঠোঁটের কোনো হাসি চলে আসলো। তানিশার দিকে তাকিয়ে থেকে তার কাছে কল করলাম। তানিশা কল কেটে দিল, যেটা আমার চোখ এড়ায়নি। আমি তানিশার দিকে এগিয়ে আসতে আসতে আবার কল করলাম। তানিশা কলটা কেটে ভার্সিটিতে ঢুকতে যাবে, তখন আমি তার হাত ধরে ফেললাম। তানিশা তাকে আমাকে দেখতে পায় আর ভাবে সকালে যেভাবে বকেছে আমাকে, এখন কি করবো আল্লাহই জানে। ভাবতে তানিশার গলা শুকিয়ে গেছে। আপনি এখানে? তুমি আমার কল কাটার সাহস পেলে কোথায়? আমার হাত ছাড়েন। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দেখুন ফুবাতো ভাইয়ের বন্ধু, আমার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাহলে কিসের কথা? অযথা কেন আমাকে কল করে বিরক্ত করছেন? আর আমার মতো কৈতরের পেছনে কেন পড়ে আছেন? আমি তোমাকে বিরক্ত করছি? না মানে, আমি কি এমন দোষ করছি? আমার সাথে কেন এমন করছেন? আর প্লিজ আমার হাতটা ছাড়েন, আশেপাশের মানুষগুলো দেখছে। দেখুক, আই ডোন্ট কেয়ার, চলো আমার সাথে। বলে তানিশাকে টেনে নিয়ে যেতে লাগলাম। ভয় তানিশার কলিজা শুকিয়ে যাচ্ছে।
তবুও বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে। আমি কোথাও যাব না, আমি কিন্তু এখন চিৎকার করব। করো, তাতে আমার কি। তানিশাকে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে শুরু করলাম। তানিশা ভাবছে না জানি আমি তাকে কোথায় নিয়ে মেরে ফেলি। ভাবতে তানিশা কেঁদে দিল। তানিশার কান্না দেখে বললাম, কি হলো, কাঁদছো কেন? আমি জানি সকালে আপনাকে অনেক বকছি, তাই আপনি আমাকে এখন নিয়ে মেরে ফেলবেন। তার আগে আমি আপনার নামে মামলা করব। পুলিশ আপনাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে দেবে, তখন বুঝবেন কেমন লাগে। হোয়াট, আর ইউ লস্ট অফ ইউর মাইন্ড? আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর জীবনও আপনার সামনে আসবো না, আর কোনোদিনও আপনাকে কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দেন, মারবেন না প্লিজ। চুপ করে গাড়িতে বসে থাকো। তানিশা আর কিছুই বলছে না, শুধু কান্না করছে। আমি শহর পেরিয়ে অনেকটা দূরে এসে গাড়িটা একটা কাঁচা রাস্তায় থামলাম। নিরিবিলি রাস্তা দেখে তানিশা আরও জোরে কাঁদতে লাগলো। আজকেই তোর জীবনের শেষ দিন। আমি গাড়ি থেকে নেমে অনেকটা বিরক্তি নিয়ে বললাম, যদি তোমার কান্না শেষ হয় এখন নামো। না, আমি আরও কাঁদবো। এত কান্নার কি আছে? আমার তো এখনো বিয়েও হয়নি, তার আগে আপনি আমাকে মেরে ফেলবেন? আমার জামাই বিয়ের আগে বিধবা হয়ে যাবে, আমার অনাগত সন্তানগুলো মাহারা হয়ে যাবে, আমার স্বামী বাচ্চাগুলো দেখার সুযোগ পাবে না, তার আগে পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আপনি কত বড়! জাস্ট শাট আপ। তোমার ননস্টপ বকবক শোনার জন্য এখানে আসিনি, চলো আমার সাথে। বলে তানিশার হাত ধরে নদীর কিনারায় নিয়ে গেলাম। চারপাশে অনেক সুন্দর নিরিবিলি জায়গা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। নদীর কিনারে নিয়ে যেতে নদী দেখে তানিশার জোরে জোরে কাঁদতে লাগলো। আপনি কি আমাকে নদীতে ফেলে দিবেন? আমি জানতাম আপনি আস্ত একটা টেফিল, বচ্চাদের হাড্ডি। তানিশা প্লিজ, অ্যাট লাস্ট 2 মিনিট চুপ থাকো। তোমার এই ননস্টপ বকবক শুনে আমি প্রচণ্ড রেগে যাচ্ছি। এই মুহূর্তে আমার এখন রাগার কোনো ইচ্ছে নেই। মানুষের মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করা হয়, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমি আগে আপনাকে ইচ্ছে মতো আমি আবার প্রচণ্ড রেগে আছি। তানিশার কথা শেষ হওয়ার আগেই তার গালে কষে একটা চড় বসিয়ে দিলাম। এই মেয়ে, তোমাকে না বলছি 2 মিনিট চুপ থাকতে? আর আমি কি সাইকো নাকি যে তোমাকে মারার জন্য এখানে নিয়ে আসবো? তানিশা গালে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে কেন নিয়ে এসেছেন? আমি তানিশার অনেকটা কাছে এসে দাঁড়াই। তানিশার যে গালে চড় মেরেছি সেই গালে হাত দিয়ে শান্ত গলায় বললাম, সরি, আসলে আমি নিজের রাগকে কেন জানি কন্ট্রোল করতে পারি না। নেক্সট টাইম কখন এমন হবে না, প্রমিস। তানিশা নিশ্চুপ। জানো, এই জায়গাটা না আমার অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার প্রিয় মানুষদের এখানে নিয়ে আসি। তোমাকে কেন নিয়ে এসেছি জানো? তানিশা এবারও নিশ্চুপ। তুমি বলেছিলে আমি কেন তোমাকে বিরক্ত করি, কেন বারবার কল করি, তোমার পিছনে কেন লেগে আছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দেওয়ার জন্যই উৎসর্গ করে একটা কবিতা লিখেছি। বলতেই পারো তোমাকে আমার আছে কি কোনো প্রয়োজন, যদিও তোমার অজানা। তোমাকে নিয়ে আমার যত আয়োজন। বলতেই পারো তোমার মাঝে আমি কি এমন পেয়েছি খুঁজে, যদিও তোমার অজানা আমি তোমাতে রয়েছি ডুবে। বলতে পারো আমার জীবনে তোমাকে কেন দিতেছি এত প্রাধান্য, যদিও তোমার অজানা তুমি আমার জীবনে অনন্য। এখান থেকে তোমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেও। আরে ফুবাত্তা ভাইয়ের বন্ধু, আপনি কবিতা লিখতে পারেন? তোমার জন্য এই প্রথম লিখেছি। আপনি জানেন আমি আপনার থেকে আরো ভালো কবিতা লিখতে পারি। রিয়েলি? তাহলে একটা কবিতা তো শুনতেই হয়। তাহলে শোনেন। রাজার একটা হাতি ছিল, হাতির 4টা পা ছিল, হাতিটা অনেক বড় ছিল, রাজার অনেক প্রিয় ছিল। একদিন রাজা সফরে গেল, হাতের পিঠে চড়ে গেল। কেমন হয়েছে? আমি জানি অনেক ভালো হয়েছে, কারণ আমি সবসময় প্রাকৃতিক কবিতা লিখি। এটা কবিতা? হুম। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন 3rd ক্লাস কবিতাও হয় আমার জানা ছিল না। এই মেয়ে এমন কেন, এমন 3rd ক্লাস কবিতা লিখে নিজেকে কবি ভাবছে। তানিশা আবারও বলতে লাগলো, আমি আপনার জন্য একটা কবিতা লিখছি। আমি কিছু বলার আগে তানিশা বলতে লাগলো, জিরাফ অনেক লম্বা, গরু কত খাটো, ডেভিল এত লম্বা কেন, তার ঠ্যাং দুটো কেউ কাটো। ডেভিলের সাথে কথা বলতে ঘাড়ে ব্যথা পাই, ডেভিলের জ্বালায় জীবন আমার জ্বলে পুড়ে ছাই। কবিতাটা শোনার পর আমি তানিশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। ইচ্ছে করছে এই মুহূর্তে তানিশাকে কষে কয়েকটা চড় মারতে। এমন 3rd ক্লাস কবিতা শোনার জন্য কি আমি ওকে এখানে নিয়ে এসেছি? ফাজিল মেয়ে। তানিশা আমার দিকেও তাকিয়ে বুঝতে পারছে আমি প্রচণ্ড রেগে গেছি। কিছুটা ভয় নিয়ে বলতে লাগলো, ফুবাত্ত ভাইয়ের বন্ধু আপনি তো জিরাফের মতো লম্বা, আপনার দিকে তাকিয়ে কথা বলতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায় আর কি। বলে তানিশা একটু হাসার চেষ্টা করলো, কিন্তু আমি কিছু বলছি না, শুধু তানিশার দিকে তাকিয়ে আছি। তানিশা আবারও বলল, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। জাস্ট শাট আপ। এত বকবক করো কেন তুমি? তুমি কি একটু সময়ের জন্য চুপ থাকতে পারো না? ননস্টপ বকবক করতেই থাকো। সামনে থাকা মানুষটার ফিলিংয়ের মূল্য নেই তোমার কাছে, তাই না? আমি আবার কি করলাম? আমি তানিশার কাছে গিয়ে কোমরে জড়িয়ে একদম কাছে টেনে নেই। তানিশা চোখ দুটো বন্ধ করে তাকিয়েছে আমার দিকে। আমি এমন কিছু করবো তানিশা ভাবতে পারছে না। আমি তানিশার এতটা কাছে চলে এসেছি, আমার নিঃশ্বাস এসে তার মুখের উপর পড়ছে। নদীর কিনারা বাতাস এসে তানিশার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে।
চুলগুলো বারবার তানিশের মুখের উপর এসে পড়ছে, আর আমি হাত দিয়ে চুলগুলো তানিশের কানের নিচে গুঁজে দিচ্ছি, যেন এই মুহূর্তে হারিয়ে যেতে ইচ্ছে করছে তানিশের মাঝে। আমি তানিশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এই মেয়ের মাঝে কি এমন আছে যে আমাকে মাতাল করে তুলছে? আমার হাবভাব তানিশে কিছু বুঝতে পারছে না। আমি আমার বাহুডোরে তানিশাকে জড়িয়ে ধরে বললাম, কিছু অনুভব করতে পারছো? ফুবাতো ভাইয়ের বন্ধু, আমাকে ছাড়েন। আমি কাব্য, কাব্য বলে ডাকো। আমাকে ছাড়েন, না হয় আমি কান্না করব। তুমি কি কিছু অনুভব করতে পারছো না? না, আমার কেমন জানি লাগছে, আমাকে ছাড়েন প্লিজ। আমি তানিশাকে ছেড়ে দুই বাহুতে ধরে কিছুটা বিরক্ত নিয়ে বললাম, এই মেয়ে তুমি এমন কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কি বলছি? আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। কিছুক্ষণ চুপ থেকে বললাম, চলো। আমি গাড়ি ড্রাইভ করছি আর তানিশা বাইরের দিকে তাকিয়ে আছে। জায়গাটা অনেক সুন্দর, মনোমুগ্ধকের পরিবেশ, আর সে জায়গাটার প্রশংসা করছে মনে মনে, আর আমার পছন্দেরও। আমি একবারও তানিশার দিকে তাকাচ্ছি না। অনেক রাগ হচ্ছে মেয়েটার উপর। আমার অনুভূতিগুলো একবার বোঝার চেষ্টা করলো না। তানিশা নিজে আমার সাথে কথা বলতে লাগলো। ফুবাতো ভাইয়ের বন্ধু, আপনি এই জায়গাটা কিভাবে চিনলেন? তোমাকে না বলছি আমাকে ফুফাতো ভাইয়ের বন্ধু বলবে না? তাহলে কি বলবো? কাব্য বলে ডাকো। আপনাকে কেন নাম ধরে ডাকবো? আমি বলছি তাই। কিন্তু আপনি তো আমার 15 থেকে 17 বছরের বড় হবেন। হোয়াট আর ইউ গন ম্যাড? আমি জাস্ট তোমার 9 বছরের বড়। ও, আমি ভাবছি আরো বড় হবেন হয়তো। আমি আর কিছু বললাম না। এই মেয়ের সাথে কথা বলে এখন আমার মুড নষ্ট করতে চাই না। তানিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। রাত 10টায় মোবাইল হাতে নিয়ে আমি ছাদে বসে ভাবছি, তানিশার সাথে অভিমান করে কী লাভ? সে কি আর আমার রাগ ভাঙাতে আসবে নাকি? তানিশা অনেকটা অবুঝ স্বভাবের মেয়ে, হয়তো সম্পর্ক ভালোবাসা শেষের মানে কিছুই বোঝে না। আমি যদি তানিশার সাথে অবুঝ হয়ে যাই কিভাবে হবে? আমার যে তাকে বোঝাতে হবে ভালোবাসার মানে কি। আমার মন যে শুধু তাকেই চায়। আমি আর কিছু না ভেবে তানিশাকে কল করলাম। আমি কল করেছি দেখে তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলায় বলল, কে বলছেন? হোয়াট ডু ইউ মিন? তুমি আমার নাম্বারটা তোমার মোবাইলে সেভ করোনি? আরে ভাই, পরিচয় দেন। একটা থাপ্পড়ে কাজ হয়নি, কোষে যখন আরও কয়েকটা থাপ্পড় মারবো তখন ভাই ভালো ভুলে যাবে। থাপ্পড়ের কথা শুনে তানিশার আর বুঝতে বাকি রইল না যে এটা কে। ডেভিল? হ্যাঁ মিস ডেভিল কুইন, কি করছো? আমি তো ঘুমিয়েছিলাম। এত তাড়াতাড়ি? কারণ আমি ভদ্র মেয়ে। রিয়েলি? ভদ্র মেয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আপনি জানেন না? তানিশার কথা শুনে আমি মিটমিট করে আসছি। এ মেয়ে কি সত্যি হনর্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? ওর কথা শুনে মনে হয় ক্লাস 2 এর স্টুডেন্ট। জানতাম না তো। তুমি তো দেখছি অনেক কিছু জানো। কারণ আমি প্রতিদিন ভার্সিটিতে যাই। এবার আমি জোরেই হেসে দিলাম। এই মেয়ের সাথে রেগে থাকা যাবে না। তানিশাকে আমার যে কোনো মূল্যেই চাই। হাসছেন কেন? কারণ তোমার কথাগুলো অনেক মিষ্টি লাগছে। আর কিছু বলবেন? মানে? মানে আমার অনেক ঘুম পাচ্ছে। আমার কথা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তোমার ঘুমানো নিষেধ। কিন্তু আজকে থেকে এমনই হবে, অভ্যাস করে নাও। তানিশার ইচ্ছে করছে এই মুহূর্তে আমার মাথাটা ফাটিয়ে দিতে। এত রাতে ওকে এভাবে জাগিয়ে রাখার কোনো মানে হয়? কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে তানিশা ঘুমিয়ে গেছে। আমি মোবাইলটা এখন পর্যন্ত কানে লাগিয়ে রাখছি। প্রচণ্ড রাগ হচ্ছে তানিশার ওপর। এভাবে কথা বলার মাঝে কেউ ঘুমায়? সকালে তানিশা ভার্সিটি গিয়ে চুপ করে বসে আছে আর ভাবছে কিভাবে তার পিছু থেকে ওই টেবিলটাকে সরানো যায়। তানিশার চুপ দেখে ঋতু বলল, কি রে, চুপ করে বসে আছিস কেন? অ্যানাকন্ডাটা আমার পিছু ছাড়ে না রে, কি করব? আমার কাছে একটা ভালো উপায় আছে। তুই অ্যানাকোন্ডাটাকে ভার্সিটিতে আসার জন্য বল, আমি আর ঋতু মিলে মজা দেখাবো। কি বলিস ঋতু? হ্যাঁ তুই বল, আমরা থাকতে তোর এত চিন্তা কিসের? সত্যি কি বলবো, এটা কিন্তু পুরাই ডেভিল। যখন তখন রেগে লাল বাদুর হয়ে যায়, আজ তো একটা গন্ডার। তুই বল তো, আমরা দেখে নিব কোন কন্ডার তোর সাথে এমন করেছে, আমরাও দেখতে চাই। ওকে, আমি মুখপুরা হনুমানটাকে বলছি আসার জন্য। তানিশা আমার কাছে কল করলো। আমি একটু অবাক হলাম। সত্যি কি তানিশা নিজের থেকে আমাকে কল করেছে? একটু মুচকে এসে কল রিসিভ করলাম। কি ব্যাপার, হঠাৎ আমার কথা মনে পড়লো কিভাবে? নাকি ডেভিলের প্রেমে পড়ে গেছো? না, তেমন কিছু না। ফুবাতো ভাইয়ের বন্ধু, আপনি কি আজকে একটু ভার্সিটিতে আসতে পারবেন? আর ইউ শিওর? হ্যাঁ, যদি আসতেন আমার জন্য একটু ভালো হতো আর কি। ওকে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে, বাই। তানিশা কল কেটে তার বন্ধুদের বলতে লাগলো, অ্যানাকন্ডাটা আসছে রে। তুই ওই অ্যানাকোন্ডাকে ফুপাতো ভাইয়ের বন্ধু কেন ডাকলি? আমার থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নাই। থাপ্পড় মানে? আর বলিস না, ওই বজ্জার ডেভিল মুখপুরা হনুমানটাকে আমাকে দুইটা থাপ্পড় মারছে। ভাইয়া ডাকছি তাই। ওই বজ্জার ডেভিল মুখ পোড়া হনুমানটা এত বড় সাহস! আজকে আসুক, দেখবি কি অবস্থা করি। তানিশা নীলা ঋতু হুস্কা খেতে বসলো। আজকে ট্রিট তানিশার পক্ষ থেকে
ভার্সিটির সামনে আমার গাড়িটা থামাতেই নীলা একটু অবাক হলো যে তার ভাইয়া ভার্সিটিতে কেন। আমি তো এই সময় অফিসে থাকি। ততক্ষণ আমি গাড়ি থেকে নামছি। নীলা আমাকে দেখে ফুচকা প্লেটটা হাতে রেখেই বসা থেকে দাঁড়িয়ে গেল। কি রে, কি হলো? ভাইয়া আসছে কেন জানি। কই তোর ভাই? ওই যে ব্লু শার্ট। এটা তোর ভাই? এত হ্যান্ডসাম? শার্টের ডেভিলও। আমি তো পুরোই ক্রাশ, তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। চুপ ফাজিল মেয়ে, আমার ভাই মানেই তোর ভাই। ভাইয়ার একবার ডেভিল রূপ দেখলে তোর প্রেম জানলা দিয়ে পালাবে। নীলার ঋতুর কথা শুনে তানিশা তাকে দেখে আমি চলে এসেছি। ওই মুখ পুরা হনুমানটা কি সত্যিই তোর ভাই? কোনটা? এটাই তো ব্লু শার্ট লাল বাদর, কালো কুমির গন্ডারটা। তার মানে এই ডেভিল তোর পেছনে পড়েছে? হ্যাঁ চল, তুই তো বললি মজা দেখাবি। বইন, তোর কপাল পড়ছে রে, সাথে আমারটাও। আরে কোথায় যাচ্ছিস? বাথরুমে। বলে নীলা এক দৌড়ে চলে গেল। আমি তানিশাকে কল করছি। তানিশার মাথায় তো বাস পড়লো। এখন আমাকে সে কি বলবে? আমাকে মজা করে বোঝানোর জন্য ডেকেছে, আর মনে হচ্ছে উল্টা আমি তাকে মজা বোঝাবো বিনা কারণে ডাকার জন্য। কল রিসিভ করো। বচ্চাট মেয়েটা তোর টেবিলকে দেখে ভয়ে পালিয়েছে। এখন তো ফেসে গেছি আমি। কল রিসিভ করে কি বলবো? যা ইচ্ছে বল, ব্যাস এই ডেভিলকে আমি পটিয়ে দে। তানিশা হা হয়ে তাকিয়ে আছে, ভাবছে এই মেয়ে তো লুচুর হাড্ডি, আর তার ডেভিলও তো লুচুর হাড্ডি, দুজনকে ভালোই মানাবে। ভাবতে তানিশা খুশিতে নাচতে ইচ্ছে করছে। এখন শুধু কোনো রকমের ডেভিলের গলায় তাকে ঝুলে দিলে হবে, এসবই ভাবছিল। চল, কোথায়? তোকে ওই গন্ডারটার গলায় ঝুলানোর ব্যবস্থা করব। ওনাকে সম্মান দিয়ে কথা বল, তোর হবু দুলা ভাই। আচ্ছা হয়েছে, কানকাটা পেট নিয়ে আগে দেখ রাক্ষসটাকে পটাতে পারিস কিনা। আরে এটা আমার বাম হাতের কাজ। তানিশা হা হয়ে তাকিয়ে আছে। ঋতু নিজের প্রতি এত আত্মবিশ্বাস দেখে ঋতুই পারবে তাকে তার ডেভিলের হাত থেকে বাঁচাতে। তানিশা আমার সামনে এসে দাঁড়াতেই বললাম, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় জানি ছিলাম মনে নাই, ভুলে গেছি। আজকাল কি তোমার মনে শুধু আমি থাকি নাকি? না মানে আমার ফ্রেন্ড ঋতু আপনার সাথে দেখা করতে চেয়েছে। হাই, আমি ঋতু। আমি আমার দুহাত পকেটে রেখে ঋতুর দিকে পুরুকুচকে তাকিয়ে বললাম, মিস ঋতু, আপনার মধ্যে ম্যানেজ বলতে কিছু নেই নাকি? মানে আমি আপনার বেস্ট ফ্রেন্ড, নীলার বড় ভাই। সেই দিক থেকে আপনারও বড় ভাইয়ের সমান। আর বড় ভাইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা থাকা দরকার। আপনি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অথচ আপনার মধ্যে এতটুকু ম্যানার্স নেই। হাউ ক্যান ইট পসিবল? ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। আমার মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আমি আসি। আসসালামু আলাইকুম। আরে বচ্চাট মেয়ে, আমাকে রেখে কোথায় যাচ্ছিস? এখনও তো ক্লাস শুরু হতে অনেক সময় বাকি। ঋতু কোনো রকমে আমার সামনে থেকে চলে গেল। এই ছেলেকে পটাবে কীভাবে? তার মান সম্মানে তো 12টায় বাজিয়ে দিছে। এইসব ভাবতে ভাবতেই চলে গেল। এই মুহূর্তে তানিশের ইচ্ছে করছে নীলা আর ঋতুর কান দুটো কেটে চুলগুলো টেনে ছিঁড়তে। বজ্জাত মেয়েগুলো তাকে ভাসিয়ে দেখে চলে গেল। ঋতু পিছু পিছু তানিশাও যেতে লাগলো। আমি তার হাত ধরে ফেললাম। কোথায় যাচ্ছ? আমারও মনে হয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। একটা কথা বলি? পারমিশন নেওয়ার কি আছে বলো। আমিও কিন্তু নীলা বান্ধবী আপনার ছোট বোনের সমান। আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি, বেস্ট ফ্রেন্ড কখনো ভাই বোন হয় না। নেক্সট টাইম এই কথাটা যেন না শুনি। আপনি যেটা এখন ঋতুকে বললেন সেটা তুমি বুঝবে না। ওভার কনফিডেন্স দেখানো মানুষগুলো আমার একদমই পছন্দ না। আরেকটা কথা, কি? আমার আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্লিজ আমার হাতটা ছাড়েন। আমি তানিশার হাত ছেড়ে দিতেই সে এক দৌড়ে ক্লাসে চলে গেল। এই মেয়ে এমন কেন? যেখানে আমার পিছনে মেয়ের লাইন লেগে থাকে সেখানে এই মেয়ে আমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। হয়তো এই জন্যই আমার তাকে এত ভালো লাগে। তানিশার ক্লাসে গিয়ে নীলার পাশে গিয়ে বসতেই নীলা বলল, বজ্জাত মেয়ে, তোর কারণে আমি আমার ভাইকে কত কিছু বলছি। ভাইয়া যদি জানতে পারে আমি তো শেষ। আমার মনে হয় তোর কান দুটো কেটে দেওয়া উচিত। কান কাটা পেট নেই, শাকচুন্নি, তুই কথাই বলবি না। তখন তো খুব সাহস নিয়ে বললি অ্যানাকন্ডাটাকে এই করবি সেই করবি, কি করলি? আমাকে ফাঁসিয়ে নিজে ভয়ে পালিয়ে এসেছিস। আমার মনে হয় সবাইকে জানানো দরকার তুই আস্ত একটা নেংটি ইঁদুর, ভিতর ডিম। আমি কি তোর জন্য নিজে ফাঁসবো নাকি? আচ্ছা হয়েছে, তোকে আর ভাসাতে হবে না। তুই তোর মতো থাক, আমি নিজের একটা উপায় বের করব টেবিলের হাত থেকে বাঁচার জন্য। বিকেলে আমি তানিশাকে কল করে দেখি তানিশার মোবাইল বন্ধ, হয়তো ফোনে চার্জ নেই। রাতে কল করে দেখি এখনও ফোন বন্ধ। কোনো সমস্যা হয়নি তো? নাকি তানিশ ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে? আমি আবিরকে কল করলাম, তানিশার ফোন বন্ধ কেন? আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? ও তো ছোট বোন, তুই খোঁজ খবর রাখবি না? ভাই তুই কল কাটতো, টুম্পা বারবার কল করছে আর লাইন বিজি দেখাচ্ছে।
তোর কারণে মনে হচ্ছে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। জাস্ট 2 মিনিট সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে তানিয়ার খবর যেন পেয়ে যাই, না হয় তোর আর টুম্পার ব্রেকআপ নিশ্চিত। আরে শোন, আমি কল কেটে দিলাম। যদি আমার থেকে বাঁচার জন্য তানিশা সিম চেঞ্জ করে থাকে, তাহলে কালকে আমি কি করবো সেটা হয়তো তানিশা ভাবতেই পারবে না। ততক্ষণ আবির কল করলো। তানিশার কি খবর? আরে ওর মোবাইল নষ্ট হয়ে গেছে। সারাদিন পিচ্চি বাচ্চাদের মতো যেভাবে গেমস খেলতে থাকে, মোবাইলের কি দোষ? যদি অন্য কিছু হতো, তোর বোনের কি অবস্থা করতাম আমি নিজেও জানি না। তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তুই অযথা তানিশার পেছনে ঘুরঘুর করছিস। তানিশার সম্পর্কে তুই এখনও অনেক কিছু জানিস না। যখন জানতে পারবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তোর বলা শেষ? তুই তো আমার কথাটাই বুঝলি না। বুঝতে হবে না ভাই। আমি কল কেটে ভাবছি এখন তানিশার সাথে যোগাযোগ কিভাবে করব। কবে ও নতুন ফোন নেবে তার কোনো ঠিক নেই। ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তানিশা ভাবছে ভালোই হয়েছে, এই সুযোগে আমি তার সাথে যোগাযোগ করতে পারবো না ভেবে নিশ্চিন্তে ঘুম দিল তানিশা। মাঝরাতে ঘুমের মধ্যে কেউ মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তানিশার ঘুম ভেঙে দেখে সত্যি একজন তাকিয়ে আছে। তানিশা ভয়ে চিৎকার দিতে যাবে, তখন আমি তার মুখ চেপে ধরলাম। ভয়ে তানিশার পুরো শরীর কাঁপছে, চিৎকারও দিতে পারছে না। গড়িয়ে তানিশার চোখ থেকে পানি পড়ছে। ভাবছে আজকে তার জীবনের শেষ দিন। ভয়ের কিছু নেই, এটা আমি। চিৎকার দিলে কিন্তু তোমারই ক্ষতি হবে বলে আমি তানিশার মুখ থেকে হাতটা সরিয়ে নিলাম। তানিশা গা ঘেঁষে বসে পড়লাম। তানিশা বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো, মনে হচ্ছে প্রাণে বেঁচে গেছে। তানিশা আমার দিকে তাকিয়ে ভাবছে এত রাতে ডেভিল তার রুমে কী করছে, নাকি কিছু চুরি করতে আসছে। কিন্তু ডেভিলের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে চুরি করতে আসবে কেন? হয়তো একটা লোভী, এত সম্পত্তি তার হয় না, এসব সে মনে মনে ভাবছিল। আপনি এত লুফি আগে জানতাম না। আমার থেকে দূরে সরে আসতে করে বলল। তানিশাকে দূরে সরতে দেখে আমি একটানে তানিশাকে আরও কাছে টেনে এনে কোলে মাথা রেখে পেটে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ তানিশার একদমই সহ্য করতে পারছে না, কিন্তু আমার কাছে তো ভালোই লাগছে তানিশাকে কাছে পেয়ে। আমি নিজেও জানি না এত লোভী কবে হয়েছি। আমাকে ছাড়েন, আমার কাছে যা যা আছে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যান। তুমি শিওর? আমার কিন্তু সবটা চাই, দিতে পারবে? হ্যাঁ শিওর, যা যা আছে সব নিয়ে যান, তবুও দয়া করে এখান থেকে যান। এভাবে নেব না, পরে আবার নিজেই বলবে আমি লুচু। তার সে ভালো বিয়ের পর একেবারে সুদে আসলে নেব। আপনি কি নেওয়ার কথা বলছেন? তোমার আদর, ভালোবাসা আর তোমাকে। তানিশার এবার ইচ্ছে করছে লজ্জায় মাটির নিচে নিজেকে পুঁতে ফেলতে, কিন্তু মাটি তো আর ফাঁক হচ্ছে না, কোথায় গিয়ে মুখ লুকাবে। তানিশা কোনো রকমে উঠে বলল, আপনি দয়া করে এখান থেকে যান। খালি মুখে যাব নাকি? এতক্ষণে তো অনেক কিছু দিতে চাইছিলে। আমি ভাবছি আপনি চুরি করতে আসছেন। হোয়াট? তুমি এটা ভাবলে কি করে? না ভাবার কি আছে? জানে না মানুষ এত রাতে একজনের ঘরে আরেকজন চুরি করার জন্যই তো চায়। আর ইউ জাস্ট ইম্পসিবল বলে আমি জানালা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। এই মেয়ে চিন্তাভাবনাগুলো কোথায় গিয়ে আটকে যায় আল্লাহ জানে। কখনো কি কোনো কিছু পজিটিভ চিন্তা করতে পারে না। আমি চলে যেতেই তনিমা শোয়া থেকে উঠে বসলো। ছেলেটা কে ছিল? তুই কখন উঠলি? যখন ছেলেটা তোমাকে জড়িয়ে ধরেছিল। বচ্চাত মেয়ে, তার মানে তুই সব লুকিয়ে লুকিয়ে দেখছিলি? তুই তো দেখি আস্ত একটা চুন্নি। কালকে সকালে আমি মামনিকে সব বলে দিব। কি বলবে? বলবো তুই আস্ত একটা চুন্নি, লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনিস। তোর মতো চুন্নি মেয়েকে যেন আমার রুমে ঘুমাতে না দেয়। আমি দেখলেই দোষ? মাঝরাতে একটা অপরিচিত ছেলে তোমার রুমে আসে, সেটা দোষ না? শাকচুন্নি, কান কাটা পেতনি, তুই আমাকে দোষ দিচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি মামনিকে সব বলে দিব। সাথে এটাও বলবে একটা অপরিচিত ছেলে এসে তোমাকে জড়িয়ে ধরেছিল? যদি মামনি এটা জানতে পারে আগে কুশে তোকে 4টা চড় মারবে। এখন চরের থেকে বাঁচার জন্য কোনো রকমে তান্নিমাকে পটাতে হবে। তানিশা তনিমার পাশে বসে আস্তে করে তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার কলিজা বোন, তুই জানিস ছোটবেলায় তোকে আমি কত আদর করেছি, কত কোলে নিয়েছি, কত চকলেট খাইয়েছি, কত গোসল করিয়েছি, তোকে কত স্কুলে নিয়ে দিয়ে আসছি, আর তুই এখন বড় হয়ে সব ভুলে গেলি? একদম পটাতে আসবে না। বড় হওয়ার পর যা পরিমাণ অত্যাচার শুরু করেছো, মনে থাকবে কিভাবে? তুমি মামনিকে বলতে হবে না? আমি সব বলে দিব। আমিও আর তোমার সাথে ঘুমাবো না। কলিজা বোন, এই কথা বলিস না। তোকে ছাড়া আমি ঘুমাবো কিভাবে? 2 দিন পর তো এমনি মরে যাব। যা, কিছুদিন বেঁচে আছি, তোর সাথে ঘুমাতে দে। মামনিকে প্লিজ কিছু বলিস না। আপি, তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুখ হয়েছে? অসুখ হবে কেন? তাহলে কেন বলে মরে যাবে? মানুষ বুড়ি হলে মারা যায়, জানিস না? আমিও তো কয়েকদিন পরে বুড়ি হয়ে যাব। ও, আমি জানতাম না তুমি যে মামুনির আগে বুড়ি হয়ে যাবে। আচ্ছা যাও, বলবো না। থ্যাংক ইউ। ছেলেটা কে সেটা কিন্তু বলতে হবে। পরে বলবো।
আর 4 দিন হলো আমি অফিসের ব্যস্ততার কারণে তানিশের সাথে দেখা করতে পারি না। তানিশের মোবাইল না থাকার কারণে তার সাথে কথা বলতে পারি না। অনেক অসহ্য লাগছে আমার, সাথে প্রচণ্ড বিরক্ত হচ্ছে তানিশের উপর। এতদিন হলো একটা মোবাইল কেন কিনছে না? আজ শুক্রবার, আমি আবিরকে কল করে বললাম 10টা 30 মিনিটের মধ্যে তোর বোনকে নিয়ে লেকের পাড়ে পৌঁছে দিয়ে যাবে, আমি অপেক্ষায় থাকবো। অনেকদিন হয়েছে ওর সাথে আমার দেখা হয় না। কাব্য, তুই কি পাগল হয়ে গেলি নাকি? এখানে পাগলের কি হলো? তোকে যেটা বলছি সেটা কর। তুই হয়তো জানিস না, তানিশার একটা সমস্যার জন্য মামা আগে থেকেই ওর... তোর এক্সকিউজ শোনার মতো সময় নেই আমার কাছে। তোর হাতে 2 ঘন্টা সময় আছে, সো ডু ইউ ফার্স্ট। আবিরকে কিছু বলে সুযোগ না দিয়ে আমি কলটা কেটে দিলাম। তানিশের সাথে দেখা করার জন্য নিজেকে পরিপাটি করে নিয়েছি। ব্লু জিন্স, অফ হোয়াইট শার্ট, হাতে ঘড়ি, আমার পছন্দের পারফিউম। অন্যরকম এক ভালো লাগা কাজ করছে আমার মাঝে। আমি গাড়ি নিয়ে লেকের পাড়ে পৌঁছে গেছি 10টায়। অপেক্ষা করছি আর বারবার ঘড়ি দেখছি কখন আসবে তানিশা। ততক্ষণ আবির তানিশাকে নিয়ে চলে আসলো। তানিশা এগিয়ে আসতেই দেখে আমি পকেটে হাত দিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছি আর তানিশার দিকে তাকিয়ে মুচকে হাসছি। আমাকে দেখা মাত্রই তানিশার সামনে না গিয়ে পিছপা হতে হতে বলল, ভাইয়া অ্যানাকন্ডা এখানে কেন? তুমি তো বললে আমরা টুম্পা আপির সাথে দেখা করতে আসছি, তাহলে কি তুমি মিথ্যা বলছো? ওই যে টুম্পা ওখানে দাঁড়িয়ে আছে, টুম্পার সাথেই আমার দেখা করতে এসেছি। অ্যানাকন্ডা কিছু করবে না, ডোন্ট ওয়ারি, চল আমার সাথে। টুম্পাকে দেখা মাত্রই তানিশা দৌড়ে টুম্পার কাছে চলে গেল। আমি তানিশার পিছু পিছু গিয়ে বললাম, দেখা করা শেষ হলো, চলো। তানিশার আবির হা হয়ে তাকিয়েছে আমার দিকে। চলো মানে? ও কোথায় যাবে? আবির, তুই এখানে টুম্পার সাথে দেখা করতে এসেছিস? আমার মনে হয় তোদের একটু প্রাইভেসি দেওয়া দরকার। তোদের এখন ডিস্টার্ব করা ঠিক হবে না, তাই না টুম্পা? থ্যাঙ্কস ফর আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া। তানিশা, তুমি না হয় ভাইয়ার সাথে ওই দিক থেকে ঘুরে আসো, আমরা এখানেই আছি। কামন তানিশা, আমরা এই তো সামনে আছি, চলো। আমি তানিশার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে আসলাম। গাড়িতে ওঠো। কেন? কারণ প্রাইভেসিটা তাদের থেকে বেশি এখন আমাদের দরকার। কি বললেন? তানিশা, আমার কিন্তু এক কথা বারবার বলতে ভালো লাগে না, চুপচাপ গাড়িতে বসো। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি সবসময় এমন করেন, আমি আর সহ্য করব না। আজকে আর একটা বিহিত হয়ে ছাড়বে। আপনি ভাইয়াকে ডাকেন। তোমাকে বলছি চুপচাপ গাড়িতে বসতে। আমি নিজেই তানিশাকে গাড়িতে বসে দিয়ে ড্রাইভ করতে শুরু করলাম। আরে ফুবাত্তো ভাইয়ার বন্ধু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি তো দেখি আস্ত একটা ছেলে ধরা। তাই তো বলি, আপনার কাছে এত সম্পত্তি আসলো কোথা থেকে? এতদিনে বুঝতে পারছি, মানুষকে এভাবে রাস্তা থেকে ধরে নিয়ে তাদের কিডনিগুলো বিক্রি করে নিশ্চয়ই এত বড় লোক হয়েছেন। আপনার মতো ছেলে ধরা তো পুলিশ দিয়ে দেওয়া উচিত। আমি ছেলে ধরা? না মানে, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবে, ততক্ষণ মতো চুপ করে বসে থাকো। আমি সেই আগের জায়গা নদীর কিনারে তানিশাকে নিয়ে আসলাম। তানিশার কাছেও ভালো লাগে জায়গাটা, তবে আমার সাথে বারবার এভাবে আসাটা তার ভালো লাগছে না। আমি তানিশাকে নিয়ে নদীর কিনারে চলে আসলাম। আমি কিছুক্ষণ সময় তানিশার সাথে একা থাকতে চাই, যেখানে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। এভাবে দাঁড়িয়ে থাকো তো। কেন? চুপ, কথা বলবে না। আমি মুগ্ধ নয়নে তাকিয়েছি তানিশার দিকে। মেয়েটা এত মায়াবী কেন? পৃথিবীর সব মায় সে যেন তার মাঝেই জড়ে গেছে। ইচ্ছে করছে তানিশার ঠোঁট দুটোই ভালোবাসার পরশ ছুঁয়ে দিতে, হারিয়ে যেতে তার মাঝে। এভাবে আর আমার পক্ষে দেখা করা সম্ভব নয়। আমি যে থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তের জন্য পাশে চাই, খুব কাছে পেতে চাই, এতটা কাছে যেন পৃথিবীর কোনো বাধা আমাদের মাঝে আসতে না পারে। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু তানিশা থাকবে। যতটা ভালোবাসা বলে তানিশা আমাকে ভালোবাসতে বাধ্য হবে। কবে আসবে সেই দিন যখন তানিশার হৃদস্পন্দনে শুধু আমি বিচরণ করব? সেদিনের জন্য হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। ভাবতে আমার ঠোঁটের কোণে হাসি চলে আসলো। আমাকে এভাবে বেঘরে তাকিয়ে থাকতে দেখে তানিশা ব্যাবাচকা খেয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার নেশা হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথে তানিশা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললো। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। এই, তুমি এভাবে মুখ ঢাকলে কেন? আপনাকে তো দেখতে ভালো ছেলে মনে হয়, আপনি তো এডুকেটেড, তাহলে এই কাজটা কিভাবে করলেন? মনের সান্নিধ্যে যে কারো জোর নেই, কি করব বলো? ব্যাস হয়ে গেছে। কি করবেন মানে? নিজেকে কন্ট্রোল করেন। হয় না তো। হয় না যেহেতু, আমি আবির ভাইকে আজকেই বলবো আপনার সাথে যেন আর না চলে। পরে দেখবো আমার ভাইটাও একদিন ঠুস করে পড়ে ঠাস করে মরে যাবে। ওয়েট এ মিনিট, আবির মারা যাবে কেন? আপনি জানেন না, মানুষ নেশা করতে করতে একদিন ঠুস করে পড়ে ঠাস করে মারা যায়। আপনার সাথে থাকতে থাকতে আমার ভাইটাও নেশা করতে শুরু করবে। হোয়াট? এখানে হোয়াটের কি দেখলেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। এসব নেশা করা থেকে বিরত থাকেন যদি বাঁচার ইচ্ছা থাকে। আমার ইচ্ছে করছে নিজের গালে কিছুক্ষণ ইচ্ছে মতো চড় মারতে। পৃথিবীর কি মেয়ের অভাব পড়ছিল যে এই মেয়েকে ভালোবাসতে হলো আমার? মেয়েটা তো অবুঝ কেন? আমি তানিশের 2 বাহু ধরে ধরে একদম নিজের কাছে এনে নিয়ে আসলাম। এই মেয়ে,
আমাকে দেখে তোমার মনে হয় আমি নেশা করব? আপনি তো নিজেই বললেন। আমার নেশা হয়েছে তোমাকে নিজের করে পাবার নেশা, বুঝতে পারছো? স্টুপিড। না, আপনি সবসময় এভাবে রেগে কথা বলেন কেন? আমি ভাইয়ের কাছে যাব। আমাকে কেন নিয়ে এসেছেন? আমাকে আবার দিয়ে আসেন। যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ তুমি কোথাও যেতে পারবে না। আর আমি রেগে কথা বলি না, তুমি আমাকে রাগাতে বাধ্য করো। ডু ইউ গেট ইট? আমি নিজেই চলে যাব। বলে তানিশা একদরে চলে যেতে লাগলো। আমি তার হাত ধরে এক টান দিয়ে নিজের কাছে এনে তার কোমর জড়িয়ে ধরলাম। এক অন্যরকম অনুভূতি কাজ করছে আমার মাঝে। এই মুহূর্তে তানিশা থেকে দূরত্বটা যে আর সহ্য হচ্ছে না আমার। তানিশা আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি করছেন? ছাড়েন আমাকে। কেন, প্রবলেম হচ্ছে? হ্যাঁ, একটা অপরিচিত মেয়েকে যখন তখন এভাবে জড়িয়ে ধরতে আপনার বিবেকে বাঁধে না? আমি অপরিচিত? কে আপনি? আমার ভাই, বন্ধু, জামাই? কেউ না। আপনি শুধুমাত্র আমার ফুফাতো ভাইয়ের বন্ধু। সেদিক থেকে আমার প্রতি আপনার কোনো অধিকার নাই। আমি কিছুক্ষণ তানিশা দিকে তাকিয়ে থেকে তাকে ছেড়ে দিলাম। সত্যি তো, তানিশের উপর তো আমার কোনো অধিকার নেই। আজ প্রথম তানিশা একটা মনের মতো কথা বলছে, যেটা আমার মন ছুঁয়ে দিয়েছে। আমি বুঝে গেছি এখন আমি কি করব। বেচারা তো বুঝতে পারিনি যে নিজের পায়ে নিজে কোড়ার মেরেছে। আমি মুচকি এসে তানিশাকে বললাম, আমি তো ভেবেছিলাম তোমার মাথায় গোবর ছাড়া কিছুই নেই। এখন তো দেখি অনেক মূল্যবান চিন্তাভাবনা আছে। থ্যাঙ্কস আমার বিবেকের দ্বার খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি এত সহজে বুঝে গেছেন? হ্যাঁ চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। তানিশা গাড়িতে বসে ভাবছে, ডেভিল এত সহজে বুঝলো কিভাবে? যেভাবেই বুঝুক, এই ডেভিলের হাত থেকে তো সারা জীবনের জন্য বেঁচে গেছে। ভাবতে তানিশা গাড়িতে বসে খুশিতে নাচতে ইচ্ছে করছে। তানিশা আমাকে বলতে লাগলো, ফুফাতো ভাইয়ের বন্ধু, আপনি যে এত ভালো মানুষ আমি তো আগে জানতাম না। আপনি সত্যিই মহান। আপনার মতো মানুষই হয় না। কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই আসছে না। আপনি এত সহজে কিভাবে আমার কথাটা বুঝে গেলেন? আমি সামনে তাকে গাড়ি ড্রাইভ করছি, কিছু বলছি না। তানিশার প্রতিটি কথার উত্তরে আমি শুধু মুচকে হাসি দিচ্ছি। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি বুঝতে পারছি। মানুষটা সবসময় শয়তান না, মানে ডেভিল, সরি, হ্যাঁ আসলে বলতে চাইছি অবুঝ থাকে না, আপনার মধ্যেও সেই বুঝটা চলে এসেছে। আমি আজ সত্যি আপনার উপর গর্বিত। তবে আজ আপনার জন্য একটা কবিতা লিখতে ইচ্ছে করছে। তানিশা প্লিজ নট এগেন। আরে ফুফাতো ভাইয়ের বন্ধু, কবিতা শুনে আপনার মন শান্তি হয়ে যাবে। রিয়েলি? শোনেন। যাকে ভেবেছি কুকর্মা শৈতান, সে তো দেখি আসলেই মহান। যার মন ছিল পাথরে গড়ার আগের পাহাড়, সেই রাক্ষসের রাগাত জ্বলে পড়ে ছারখার। যে আমার উপরে করত নিত্য অত্যাচার, সে আজ আমার মহৎ সততার শিকার। তাহলে তো দেখি সব গুণ আমার। ডেভিলের কাছে রইল মহত্বের খালি খামার। কবিতাটা বলে তানিশা হাসতে লাগলো। আমি প্রচণ্ড রেগে মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে বললাম, স্টপ ইট তানিশা। আমি তো আপনার প্রশংসা করছি। হোয়াট ডু ইউ মিন? আমি কুকর্মা শয়তান? না মানে আগে ছিলেন আর কি, এখন তো সুকর্মা হয়ে গেছেন। আর একটা কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। এই মুহূর্তে আমার রাগার কোনো ইচ্ছে নেই। সো জাস্ট শাট আপ, ওকে? তানিশার একটা কথা বললো না। আমি তাকে বাসায় পৌঁছে দিলাম। বাসায় গিয়ে দুপুরে খাবার খেয়ে তানিশা বিছানায় বসে ভাবছে, আজকের পর বজার টেবিল, নাইজেরিয়ার ওগান্ডা, আফ্রিকান গন্ডার, মুখ পোড়া হনুমান, লাল বাহাদুর টার তাকে জ্বালাবে না। কথাটা ভেবে তানিশা নিশ্চিন্তে একটা ঘুম দিল। বিকাল 4টায় তানিশার বাসার সামনে আমি গাড়িটা থামাতেই নীলা চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, তানিশার তো কোনো বড় বোন নেই। ছোট বোন তন্নিমা নবম শ্রেণীতে পড়ে। তার মানে তানিশাকে দেখতে এসেছে? এটা কিভাবে সম্ভব? হয়তো বলে এই বাসায় চলে এসেছে। ভাইয়া, আমরা এই বাসার সামনে কেন এসেছি? এটাই তানিশার বাসা। কেন, তুই জানিস না? ভাইয়া, তানিশা? আমি গাড়ি থেকে নেমে আমার বাবা মাকে নিয়ে সামনে এগোতে লাগলাম। নীলা এখনো গাড়িতে বসে আছে আর ভাবছে, পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ছে যে তার ভাইয়ের শুধু তানিশাকে পছন্দ হলো। আমি পিছনে ফিরে দেখি নীলা এখনো গাড়িতে বসে আছে। নীলার কাছে গিয়ে বললাম, কিরে এখনো গাড়িতে বসে আছিস কেন? ভাইয়া তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে। আমি আমার মা বাবাকে নিয়ে বাসার ভিতরে চলে গেলাম। নীলা গাড়িতে বসে তানিশাকে কল করছে। 2বার রিং হওয়ার পর তানিশা কল রিসিভ করে ঘুম ঘুম গলায় বলতে লাগলো, বচ্চাত মেয়ে, কানকাটা পেতনি, তুই জানিস না আমি এই সময় ঘুমাই? আমার ঘুম ভাঙলি কেন? তোকে যে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে আগে বললি না কেন? বিয়ের দাওয়াত খাওয়াতে হবে এই জন্য? রাক্ষসী মেয়ে, সবসময় এত খাওয়া খাওয়া করিস কেন? কি বললি? আমি রাক্ষসী? একদম ঠিক বলছি, তুই আজ তো একটা রাক্ষসীর জলহস্তিনী, শাওড়া গাছের পেতনি। বজ্জাত মেয়ে, তোর বিয়ের দাওয়াত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, শুধুমাত্র আমার ডেভিল ভাইটার জন্য। অ্যানাগন্ডার জন্য মানে? গাধি, আমার ভাইয়ের জন্য। আমি আমার পরিবার নিয়ে তোকে ভাইয়ার পাত্রী হিসেবে দেখতে এসেছি, বুঝলি? নীলা, আমি আগে বাথরুম থেকে আসছি, পরে কথা বলি।
নীলা কল কেটে বাসার ভিতরে চলে আসলো। তানিশার বাসার ড্রয়িং রুমে আমি আমার পরিবার নিয়ে বসে আছি। ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তানিশার জন্য। আমি যে তাকে এক পবিত্র বন্ধনে আবদ্ধ করতে এসেছি, যেখানে ভালোবাসা, অধিকার, আবেগ, অনুভূতি সবকিছু আমার কাছে সীমাবদ্ধ থাকবে। এখন কোথায় পালাবে তানিশা? ভাবতে আমার অনেক হাসি পাচ্ছে। তানিশার বাবা বুঝতে পারেনি আবির এভাবে না জানি হুট করে তাদের বাসায় চলে আসবে। আমার স্ট্যাটাস, যোগ্যতা আর আমার পরিবার সব মিলে এমন সম্বন্ধ আর হয়তো আসবে না। কিন্তু কাউকে ধোঁকা দিয়ে নিজের মেয়ের সুখ তিনি চান না। হয়তো তার মেয়ে পরিবারে কখনো সুখী হবে না, কারণ কোনো পরিবার এমন মেয়েকে মেনে নেবে না, কখনোই না। এখন কিভাবে এই সম্পর্কের জন্য না করবে সেটাই বুঝতে পারছে না। তবুও তিনি নিজের মন্তব্য জানালেন, আপনারা এভাবে হুট করে না জানিয়ে চলে এসেছেন তার জন্য। তার জন্য আঙ্কেল আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নিজে আবিরকে বিষয়টা জানানোর জন্য না করেছি। আমার মনে হয় সরাসরি কথা বলাটা আমাদের জন্য ভালো হবে। আপনারা আশাবাদী হয়ে এসেছেন তার জন্য আমি দুঃখিত। আমাদের পারিবারিক কিছু সমস্যা আছে, যার জন্য আমি এখন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না। আরও 2-3 বছর পর ভেবে দেখব, হয়তোবা আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে দেব। পছন্দ করা ছেলের কথা শুনে আমি কিছু সময়ের জন্য হতভঙ্গ হয়ে গেছি। তার মানে কি তানিশার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? তানিশা এতদিন আমাকে বলেনি কেন? তবে কি আবির এতদিন আমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছে? আমি কি বলবো বুঝতে পারছি না। আপনার কথাটা ঠিক বুঝলাম না। পছন্দ করা ছেলে মানে তানিশার কি আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে? না, তাহলে পছন্দ করে ছেলে বলার কারণটা কি জানতে পারি? আবির হয়তো তানিশার সম্পর্কে আপনাদেরকে কিছুই বলেনি। তানিশা তার বাবার কথা শুনে হতবাক হয়ে আছে। তানিশার সম্পর্কে কি এমন কথা যেটা আবির জানে অথচ সে নিজেই জানে না? বিয়ের জন্য নিজে থেকে না করছে কেন? পছন্দ করে ছেলে বলতে কি বোঝাতে চাইছে? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তানিশা রুম থেকে বেরিয়ে সে তার বাবাকে বলল, বাবা, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজেই জানি না? তুই এখানে? বাবা প্লিজ বলো, আমার সম্পর্কে কি এমন কথা যেটা আমি নিজেও জানি না? তেমন কিছুই না মা, তুই নিজের রুমে যা, আমি তোকে পরে বলবো। আমি তানিশার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। একটু আগে যে মানুষটাকে নিয়ে আমি নিজের অজান্তে স্বপ্ন বুনতে শুরু করেছিলাম, এক নিমিষে সব স্বপ্ন শেষ হয়ে গেল। তানিশা আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। আজ আমার চোখে রাগ নেই, তানিশাকে হারানোর ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। তানিশা হয়তো আমার হাত থেকে বাঁচতে চেয়েছে, কিন্তু আমার চোখে এই ভয়টা কখনো দেখতে চাইনি। তানিশা কিছু না বলে তার রুমে চলে যেতেই তার বাবা আবারও বলল, আপনার যা জানার আবিরের থেকে জেনে নিয়েন। পরের দিন অফিসে আমি আবিরের থেকে সব কিছু শুনে পকেটে হাত দিয়ে জানালার দিকে বাইরে তাকিয়েছি। সামান্য একটা বিষয়ের জন্য আমি তানিশাকে ছাড়তে পারবো না। যদিও বিষয়টা আমার কাছে সামান্য হতে পারে, কিন্তু তার পরিবারের কাছে হয়তো অনেক বড়। আমাকে চুপ থাকতে দেখে আবির আবারও বলতে লাগলো, দোস্ত, আমি আগেও অনেকবার তোকে বলতে চেয়েছি, কিন্তু তুই এড়িয়ে গিয়েছিস। জানি তুই অনেক হার্ট হয়েছিস, কিন্তু আমার কিছু করার নেই। ডাক্তার রাফসানের বিষয়টা তানিশা জানে? তুই তো জানিস ওর স্বভাব, যে কাউকে ভাই বানানো। বেচারা ভাই ডাক শুনতে শুনতে তাদের বাসায় আসাও বন্ধ করে দিয়েছে। তাহলে নো প্রবলেম। আমার ডেভিল কুইনের মধ্যে এই বিশেষ গুণ আছে যা আমার কাছে অনেক ভালো লাগে। প্রবলেম আছে। আঙ্কেল আন্টি যখন তানিশা সম্পর্কে জানবে, তখন তো আর মা বাবাকে বলতে হবে। কে আবার? আমি বলবো। তাদের অধিকার আছে বিষয়টা জানার। রাইট। তাহলে তো টুম্পার জানার অধিকার আছে তার বিএফের ভার্সিটিতে অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল, যেমন রুহি, তুলি, অনিকা, নেহা। দোস্ত প্লিজ, তুই যে কোনো কথা টুম্পার সাথে কম্পেয়ার করিস কেন? মা বাবার কানে যেন কথাটা না পৌঁছায়। বাই চান্স পৌঁছে গেলে টুম্পার কানেও কথাগুলো পৌঁছাতে দেরি হবে না। তুই দোস্ত নাকি দুশ্মন মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। তুই বিষয়টা সিরিয়াসলি না নিয়ে ভুলে যা প্লিজ, তোর জন্য ভালো হবে। যদি টুম্পার সাথে এমনটা হতো তাহলে? আবির আমার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছু নেই। কি হলো, চুপ করে আছিস কেন? অ্যাকচুয়ালি বিষয়টা তুই যতটা ইজিলি নিচ্ছিস। আমি কোনো এক্সকিউজ শুনতে চাইনি। নিড অ্যান্সার। তুই কি ওকে ছেড়ে দিতিস? নো, বিকজ আই লাভ হেয়ার। গুড। আমি আজ সন্ধ্যায় তানিশের সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিব। বিকেলে তানিশা নিজের সত্যিটা জানার পর কিছুক্ষণ চুপ থেকে নিজের রুমে গিয়ে রাফসানকে কল করলো। রাফসান কল রিসিভ করতেই তানিশা বলতে লাগলো, ওই বজ্জাত রাফসানের বাচ্চা, তুই আমার এত বড় ক্ষতি করে হসপিটালে লুকিয়ে আছিস? শালা নাইজেরিয়ান, উগান্ডা, কালো ছাগল, নেংটি ইঁদুর, মুখপুরা হনুমান, পচা শুটকি, পচা আলু, তোকে ছুরি দিয়ে কুচি কুটি কেটে ভুনা খিচুড়ির সাথে রান্না করে খেয়ে ফেলা উচিত। তোকে কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে আমার প্রতিশোধ নিব। তুই শুধু আমার সামনে আয়। তানিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার সাথে একটু দেখা করতে পারি?
তুই আমার সামনে আসলে তোকে তোকে আমি রান্না ছাড়াই কাঁচা খেয়ে ফেলবো। প্লিজ তানিশা। তোর দেখা করার ইচ্ছা থাকলে তুই বাসায় আয়, তোকে আমি দেখে নিব। আমি সন্ধ্যায় আসছি। তানিশা কল কেটে মনে মনে বলতে লাগলো, ওই মুখ পোড়ার আফসান এতদিন তার কি ট্রিটমেন্ট করছে সেটাই জানে না, এখন তার নিজের উপরই রাগ হচ্ছে। একটা চাইনিজ কুড়াল খুঁজে রাখতে হবে যেটা বজ্জারটা আসার সাথে সাথেই কোপানো শুরু করতে পারে। তানিশা রুম থেকে বেরোতে যাবে তখনই আবির আসলো। কোথায় যাচ্ছিস? বজ্জাত রাফসানটা নাকি আসছে, ওই বজ্জারটার জন্যই চাইনিজ কুড়াল খুঁজতে চাচ্ছে যেন আসা মাত্রই কুপাতে পারি। ও আচ্ছা, বাদ দে। তোর সাথে একটা কথা ছিল। কি বলো? কাব্য তোর সাথে দেখা করতে চাইছে আজ সন্ধ্যায়। আমি মামাকে বলে তোকে নিতে এসেছি। আমি যাব না। আমার বন্ধু বলে বলছি না, কাব্য ছেলে হিসাবে অনেক ভালো, ওর মতো ছেলে হাজারে একটাও পাওয়া যাবে না। ও কি বলতে চায় সেটা না হয় একবার শুনে আই। কিন্তু ভাইয়া। আমার জন্য লাস্ট টাইম প্লিজ। আচ্ছা আমি তৈরি হয়ে আসছি। তানিশা তৈরি হয়ে আবিরের সাথে বেরিয়ে গেল। আমি আগে থেকে অপেক্ষা করছিলাম। আবির আর তানিশাকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরলাম। থ্যাঙ্কস ইয়ার। তোর জন্য এতটুকু তো করতেই পারি। আমি ওইদিকে আছি, তোরা কথা বল। অ্যাকচুয়ালি ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বেশি লেট করিস না। ওকে বাসায় পৌঁছে দিস। বাই। ওকে বাই। ভাইয়া শোনো, কি? মুখ পোড়ার আফসানটা মনে হয় চলে এসেছে। আমি না গেলে ওকে কুপাবে কে? স্টপ ইট তানিশা, চলো আমার সাথে। কোথায়? বিশ্বাস আছে আমার ওপর? হুম। তাহলে চলো। তানিশা চুপচাপ গাড়িতে বসে আছে, কোনো কথা বলছে না। জানালার কাজগুলো নামানো। অন্ধকার রাস্তার মাঝখানে বাতাসে তানিশা লম্বা চুলগুলো উড়ে আমার মুখ ছুঁয়ে যাচ্ছে। দুজনের কাছে ভালোই লাগছে সময়টা। অনেকটা পথ পেরিয়ে রাস্তার পাশে ছোট্ট একটা চা দোকানের সামনে আমি গাড়িটা থামালাম। এখানে চা অনেক ভালো লাগে, হবে? এই দোকানের চা? চলো। তানিশা পুরো ভেবাচাকা খেয়ে গেল। সে ভেবেছে আমি তাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব। আমি যে এমন জায়গায় নিয়ে আসতে পারি তা হয়তো তো জানা ছিল না। আমি গাড়ি থেকে নেমে যেতেই তানিশা আমার পিছু পিছু আসলো। চাচা 2 কাপ চা দেন তো। নাহিল বাবা, তুমি যে? আপনার দোকানের চায়ের স্বাদ ভুলতে পারি না, তাই বারবার চলে আসি। এটা কি আমাদের বৌমনি? এখনো হয়নি, আশা করি খুব জলদি হয়ে যাবে, দোয়া করবেন। তানিশার দিকে আমি 1 কাপ চা এগিয়ে দিলাম। তানিশা আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আজ কেন জানি আমাকে অন্যরকম লাগছে। আর ভাবছি এই ডেভিলের মন সত্যি অনেক ভালো। হয়তো এতদিন তানিশা কথাটা বুঝে গেছে। তানিশা চাই চুমুক দিছে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি কিছু একটা নিয়ে ভাবছি, তখন আমার মোবাইলে কল আসলো। অল ডান, ওকে, আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে আসছি। আমি কথাটা শেষ করে তানিশার হাত থেকে চায়ের কাপটা রেখে তানিশার হাত ধরে চলে যেতে যেতে বললাম, চাচা চলে যাচ্ছি, পরে আবার আসবো। বৌমনিকে পরের বার নিয়ে এসো। আমার এমন তাড়াহুড়ো দেখে তানিশার মাথায় কিছু ঢুকছে না। আমি তানিশাকে নিয়ে একটা খোলা মাঠে চলে আসলাম। তানিশা গাড়ির ভিতর থেকে বাইরে থেকে পুরো হা হয়ে আছে। একবার আমার দিকে তাকিয়ে আমাকে কিছু বলার আগেই গাড়ি থেকে নেমে মাঠের মধ্যে চলে আসলো। সামনের টেবিলের উপর তার পছন্দের চকলেট কেক রাখা। টেবিলের চারপাশে অনেকগুলো ক্যান্ডেল জ্বালানো। খোলা আকাশের নিচে পুরো মাঠ জুড়ে অনেকগুলো ফানুস উঠছে। এই অন্ধকারাতেও চারদিকে আলোকিত হয়ে আছে। এই সময়টা এত ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছে তানিশা অন্য কোনো গ্রহে আছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই এখন সে। আমি তানিশাকে পিছন থেকে কোমরে জড়িয়ে ধরে তার চুলে মুখ গুজিয়ে দিয়ে বললাম, মিস ডেভিল কুইন, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার কি শোনার সময় হবে? আজ তানিশার আমাকে একবারের জন্য ছাড়তে ইচ্ছে করছে না। অন্যরকম এক ভালো লাগে কাজ করছে তার মধ্যে। কি? জন্মদিনে তোমার সাথে সেই প্রথম দেখায় অজানা এক ভালো লাগা অনুভব করছি। প্রতিবার কোন এক বাহানা তোমার সাথে দেখা করা যায়, তোমাকে বিরক্ত করা। তোমার নেশা আমি আসক্ত হয়েছি, যে নেশা কখনো কাটিয়ে উঠতে চায় না। আমার জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে চাই, শুধুই তোমাকে। জীবনের বাকি সময়টা তোমার বাচ্চামোগুলো মানিয়ে নিতে চাই। আমার রাগটা না হয় তুমি সামলে নিও, জানি পারবে। ওয়াদা করছি, হয়তো পৃথিবীর সব সুখ তোমাকে এনে দিতে পারবো না, কিন্তু কষ্ট কি সেটা কখনো উপলব্ধি করতে পারবে না। বিশ্বাস করো, আজকাল তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। নিজেকে কেমন জানি ছন্নহারা মনে হয়। হয়তো বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমার কাছে প্রথম কিছু চাইছি, এই ডেভিলটাকে কি একটু ভালোবাসা যায় প্লিজ? তানিশা চুপ করে আছে। আমি আজ এতটা আবেগের সাথে কথাগুলো বলেছি, তানিশা না করতে পারছে না। হ্যাঁ বলার মতো সাহসও তার কাছে নেই, কারণ আমাকে সে কখনো বৃত্তিতে সুখ দিতে পারবে না। আমি হয়তো তার থেকে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা বহন করি। আমি তানিশাকে চুপ থাকতে দেখে তাকে আমার দিকে ফিরে তার দুগালে হাত দিয়ে কপালে একটা চুমুকে দিয়ে বললাম, ওকে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। জবাবটা পরে দিলেও চলবে। এখন কি কেক কাটা যায়? আফটার অল আজ আমাদের দেখা হওয়ার 1 মান্থ।
অ্যানিভার্সারি। আমি কখনো আপনাকে পিতৃত্বের সুখ দিতে পারবো না। আমি জানি তুমি তো নিজে এখনো বাচ্চা। আমাদের বাচ্চার কি দরকার? আমার তো শুধু তোমাকেই চাই। তানিশা আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছে। কেউ তাকে কখন এতটা ভালোবাসবে বুঝতে পারেনি। কিভাবে বুঝবে? সারাক্ষণ তো আমাকে শুধু কুচি কুচি আর কোপানো চিন্তা মাথায় থাকে। ভালোবাসার কথা মাথায় আসবে কিভাবে? তবু আমি তা কেমন পাগলের মতো ভালোবাসলাম কেন? তানিশাকে চুপ থাকতে দেখে আমি আবারও বললাম, দেখো, এই অন্ধকার রাতে চাঁদবিহীন আকাশে তোমার চারপাশে যেমন আলোকিত করেছি, তোমার জীবনের অন্ধকারগুলো কাটিয়ে আমার ভালোবাসা রাঙিয়ে দেব। কষ্টের নামক ছায়া তোমার আশেপাশে আসতে দেব না। দ্যাটস মাই প্রমিস। তানিশা কিছু না বলেই আমার কথার উত্তরে মিষ্টি একটা হাসি দিল। আমি তানিশার হাত ধরে কেক কেটে তাকে খাইয়ে দিলাম। আমি হাঁ করে দাঁড়িয়েছি তানিশা কেক খেয়ে দেওয়ার জন্য। কি হলো, আপনি এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? তানিশা, দ্যাটস নট ফায়ার। আমি তোমাকে খাইয়ে দিলাম আর তুমি? আমি কি বলছি নাকি যে আমাকে খাইয়ে দেন? আর আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে খাইয়ে দিতে হবে? নিজে খেতে পারেন না? হাত নেই আপনার? নিজের কাজ নিজে না করে অন্যের আশায় হাঁ করে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না আপনার? আপনি তো দেখি আজ তো একটা অলস, অলস কোথাকার। হোয়াট ডু ইউ মিন? আর মেন আপনাকে না খাইয়ে রাখা উচিত। খাবো না আমি। নাও হ্যাপি। না খেলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে বাসায় দিয়ে আসেন। আমার আবার নিজের উপরে রাগ হচ্ছে। কার সাথে রাগ দেখাচ্ছি আমি? এই মেয়ে কি কখনো আমার রাগ ভাঙাতে আসবে নাকি? ফাজিল মেয়ে একটা। সবসময় আমার রোমান্টিক মুড নষ্ট করার জন্য উঠো পড়ে লেগে থাকে। চলো। রাত 10টায় আমি তানিশাকে তার বাসায় পৌঁছে দিলাম। পুরো রাস্তায় তানিশা অনেক বকবক করেছিল। আমি তার সাথে একটা কথাও বলিনি। তানিশা বাসায় গিয়ে দেখে রাফসান এখনও তার অপেক্ষায় বসে আছে। তুই এখনো বসে আছিস? আজকে আমি তোর 12টা বাঁচাবো। তানিশা ওয়েট। ওয়েট মাই ফুড। আজকে তোকে আমি কাঁচা খাবো। আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রাফসান কি বলে একবার শোন মা। বাবা, তুমি নাইজেরিয়ান উগান্ডার পক্ষ নিয়ে কথা বলছো কেন? একবার আমাকে বলার সুযোগ দাও প্লিজ। কি বলবি বল। তুমি এইভাবে তুই তোকারি করে কথা বলছো কেন? তোকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম, কিন্তু তুই এটার যোগ্য না। আঙ্কেল, যদি আপনারা কিছু মনে না করেন, আমি তানিশার সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। ঠিক আছে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? চাইনিজ কুড়ালটা আনতে। রাফসান ভাবছে তার 2 বছর প্ল্যান আজ সাফল্য অর্জন করবে। পরিবারকে তো সামলেই নিয়েছে, এখন শুধু তানিশাকে বাকি। তানিশা রান্না করে গিয়ে অনেক খুঁজে একটা ছুরি নিয়ে আসলো। বজ্জাতের হাড্ডি, এবার কি বলবি বল। তানিশা, তুমি কবে নিজেকে চেঞ্জ করবে? তোকে উপরে পাঠিয়ে তারপর। প্রথমে আই অ্যাম সরি। আমি কখনোই তোমাকে আমার বোনের চোখে দেখিনি, আর দেখবও না। জানি সেদিন ভুলটা আমার ছিল। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই, সেই 2 বছর আগে থেকেই। কিভাবে শুধরাবি? তুই তো অপারেশন করে ভেতরে সব কেটে ছিঁড়ে ফেললি। তার চেয়ে বড় কথা, তুই আস্ত একটা লুচু। ইচ্ছে তো করছে তোকে কুচি কুচি করে নেংটি ইঁদুরকে খাইয়ে দেই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকেই তোমাকে কখনো বলতে পারিনি, বাট ইটস টু দিস আই রিয়েলি লাইক ইউ। তোমার পরিবারের পক্ষ থেকে আঙ্কেল হ্যাঁ বলে দিয়েছে। আমি কাল পর্যন্ত তোমার জবাবের অপেক্ষায় থাকবো। মুখপুরা হনুমান, লাল পিঁপড়া, কালো কুমির, গরিলা, তেলাপোকা, লুচু কেঁচো, তুই বের হ আমার বাড়ি থেকে। আজকে চলে যাচ্ছি, কাল কিন্তু আবার আসবো। তুই আবার আসলে তোকে ঝাড়ু দিয়ে পিটাবো। অ্যাজ ইউ উইশ। বাই। তোর বাইরের গুষ্টি কিলাই, তোকে আলুর সাথে সিদ্ধ করে আলুর পরোটা বানিয়ে খাবো। রাফসান চলে গেল। তানিশা কারোর সাথে কথা না বলে আগে গজগজ করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। রাত 11টায় আমি ছাদে মোবাইল হাতে নিয়ে বসে আছি। তানিশাকে কল করবো কিনা এটাই ভাবছি। মেয়েটা এমন কেন? তার অনুভূতির কোনো মূল্য নেই তার কাছে। আমি অনেক ভেবে তানিশাকে একটা কল করলাম। ততক্ষণে তানিশা ঘুমিয়ে বিভোর। আমি এটাই বুঝতে পারি না মেয়েটা এত তাড়াতাড়ি কীভাবে ঘুমায়। আমি আবারও কল করলাম। তানিশা ঘুম ঘুম চোখে দেখে আমি কল করেছি। কিছু বলবেন? কিছু বলবেন মানে? না বললে আমার ঘুম ভাঙালেন যে। একবার তোমাকে আমার ঘরে বউ করে নিয়ে আসি, তারপর তোমার ঘুমের 12টা বাজাবো। তুমি ঘুমাও কীভাবে সেটাই আমি দেখব। আপনি আস্ত একটা লাল বাদর। আমি যাবো না আপনার ঘরে। তোমাকে আসতে হবে না, আমি নিজেই তোমাকে কোলে করে তুলে নিয়ে আসবো। আমি রুমের দরজা লক করে বসে থাকবো। আপনি তখন কিভাবে আসবেন? দরজা ভেঙে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। হয়েছে? আপনাকে কি আর অযথা ডেভিল বলি নাকি? আপনি আস্ত একটা নাইজেরিয়ান অ্যানাগন্ডা, আফ্রিকার গন্ডার, মুখপুরা হনুমান, লাল বাদর, কালো কুমির। ওয়েট এ মিনিট, কালো কুমিরও হয় নাকি? হ্যাঁ, যেগুলো আপনার মতো মানুষ কুমির সেগুলোকে কালো কুমির বলে। এটাও জানেন না? না, তোমার থেকে প্রথম জানলাম। জানি না আরও কত মজার কি জানতে হবে। আপনার জানা শেষ হয়েছে? আমার অনেক ঘুম আসছে। সরি সুইটহার্ট, আমি সবেমাত্র কথা বলতে শুরু করেছি।
পরদিন সকালে তানিশার বাবা মা তার সাথে কথা বলার জন্য আসলেন। কালকে রাফসানের কথায় তুই কি সিদ্ধান্ত নিলি? মা, আমি ওই বজ্জাত মুখ পোড়া হনুমানটাকে বিয়ে করব না। রাফসান ছেলে হিসেবে অনেক ভালো। রাফসান অনেক আগেই আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তুই তো তাকে ভাইয়ের চোখে দেখতি, তাই আমি তোকে জানাইনি। কিন্তু কাল রাতে অনেক ভেবে আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু বাবা, আমার বিশ্বাস তুই আমার সিদ্ধান্তের অমর্যাদা করবি না। আমি জানি তুইও একদিন অনেক সুখী হবি। তানিশা কিছু না বলে ভার্সিটি চলে গেল। তার মা বাবাকে না করার মতো সাহস তার নেই, কিন্তু আমি যদি জানতে পারি তখন কি হবে তার, এটা ভেবে তার মাথা ঝিমঝিম করছে। তানিশা একরাশ চিন্তা নিয়ে বান্ধবীদের পাশে বসে আছে। কি রে, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর তোর কিসের প্রবলেম? আর বলিস না বোন, আমার জীবনটা শেষ। ওই বজ্জাত মুখ পোড়া রাফসানের সাথে বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এখন যদি ডেভিল জানতে পারে, আমাকে মনে হয় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানাবে। বজ্জাত মেয়ে, তুই জানিস না ভাইয়া তোকে পছন্দ করে। এখন তো ইচ্ছে করছে আমি তোকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানিয়ে দিই। যদি ভাইয়া জানতে পারে, তোকে কোপানোর আগেই কাঁচা চিবিয়ে খাবে। এখন আমার কি হবে? কি আর হবে, এতদিন যা পাপ করেছিস এখন আমাদের ফুচকা খাইয়ে তা মোচন কর। দোয়া করব যেন ডেভিল তোকে কাঁচা চিবিয়ে না খেয়ে রান্না করে খায়, আর আল্লাহ যেন তোকে জান্নাতবাসী করেন, আমিন। শাকচুন্নি কানকাটা পেতনি, আগে তোকে জাহান্নামে পাঠাবো, তারপর আমি জান্নাতে যাব। তোরা তো জান্নাত জাহান্নাম ঠিক করে ফেললি, তাহলে আমি কোথায় যাব? কোথায় আবার? আমার সাথে তোকে জান্নাতে নিয়ে যাব। তুই যাবি জান্নাতে? তুই তো আস্ত একটা কুকর্মী ডাইনি, সারাদিন মানুষকে কোপানোর চিন্তায় থাকিস। তোকে তো আমি এক্ষুনি। তানিশা কিছু বলতে যাবে তখনই তার ফোনে কল আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখে আমি কল করেছি। আমার নাম্বারটা দেখে তার কলিজা শুকিয়ে গেছে। এখন রিসিভ করবে কিনা এটাই ভাবছে। কি হলো, এভাবে ভাবছিস কেন? কল রিসিভ কর। রিসিভ করে কি বলবো? যা ইচ্ছা বল, না হয় ভাইয়া রেগে যাবে। তানিশা কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে চুপ করে দাঁড়িয়েছে। কি করছো? কি হলো, কথা বলছো না যে? কি বলবো? সেটা কি আমাকে বলতে হবে নাকি? যা ইচ্ছে বলো। আপনি আর কখনো আমার কাছে কল করবেন না। মনে করবেন আমি আপনার জীবনের একটা দুঃস্বপ্ন, এটা ভেবে আমাকে ভুলে যান প্লিজ। সো সুইটার্ট, আমার এখন এসব শোনার একদমই মুড নেই। অন্য কিছু বলো। আসলে আপনাকে কিভাবে বলি, কালকে রাতেই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হোয়াট? কি বলে তুমি? না মানে, বলছি আমার ক্লাস শুরু হয়ে গেছে। তার আগে? কই কিছু না, আমি রাখছি। তানিশা ভয়ে কল কেটে মোবাইল বন্ধ করে ব্যাগ নিয়ে ভার্সিটি থেকে চলে যেতে লাগলো। কি রে, কোথায় যাচ্ছিস? বোন, দোয়া করিস যাতে অ্যানাকন্ডার হাত থেকে বেঁচে ফিরতে পারি। আরে শুন। যদি বেঁচে ফিরি তাহলে শুনবো। তানিশা ভার্সিটি থেকে চলে গেল। আমি ঠিক শুনলাম নাকি ভুল? তানিশাকে আবারও কল করলাম, কিন্তু ফোন বন্ধ। প্রচণ্ড রাগ উঠছে। সাথে সাথে আবিরকে কেবিনে ডাকলাম। কিরে, কেন ডাকলি? কাল রাতে তানিশার বাসায় কি হয়েছিল? কালকে মামা রাফসানকে হ্যাঁ বলে দিয়েছে। আজ বিকেলে হয়তো ডক্টর রাফসান তার পরিবার নিয়ে তানিশাকে দেখতে আসবে। আজকেই ওদের বিয়ে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই অযথা তানিশার পিছনে ঘুরছিস, কিন্তু তুই বলে আমার দিকে তাকাতেই দেখে আমি তার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়েছি। মনে হচ্ছে এখনই তাকে কাঁচা খেয়ে ফেলবো। আবির ভয়ে বলতে লাগলো, দেখ ভাই, এটা তোদের নিজেদের ব্যাপার। আমার কাজ আছে, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমার কেবিনে। আমি তানিশার বাবার সাথে আজকে কথা বলতে চাই। কিন্তু তুই খুব ভালো করে জানিস এক্সকিউজ আমার কতটা বিরক্তকর। ওকে, আমি মামার সাথে কথা বলছি। বিকেলে আমি আবিরের সাথে তানিশার বাসায় ড্রয়িং রুমে বসে আছি। তানিশার পুরো পরিবার উপস্থিত। তানিশা এক কোণে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছে, আর আমি তার দিকে। খুব ভালো করে বুঝতে পারছি তানিশা অনেক ভয় পাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তানিশার বাবা চলে আসতেই আমি বসা থেকে উঠে ওনাকে সালাম জানালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। অবশ্যই, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। আমি জানি তুমি এখানে কি বলতে এসেছো, তবু তুমি কি বলবে বলো। আঙ্কেল, আমি প্রত্যক্ষভাবে কথা বলতে পছন্দ করি। আপনার মেয়ে কোনো বাজারের পণ্য না যে কেউ তার ক্ষতি করলো আর আপনি ক্ষতিপূরণ হিসেবে তার কাছে তাকে বিক্রি করে দিলেন। হয়তোবা ক্ষতিপূরণের জন্য সেই ব্যক্তিটা পণ্য কিনে নেবে। সে কি সেই পণ্যের সঠিক অপব্যবহার করবে? কখনোই না। কারণ যে ব্যক্তি পণ্য ক্রয় করার আগে তার অনেক বড় ক্ষতি করতে পারে, সে কি করে ওই পণ্যটাকে সারা জীবন সুরক্ষিত রাখবে? আপনার মেয়ে আপনার মাথার মুকুট। সে কোথায় কার সাথে কিভাবে সুখী হবে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি তার জন্য এমন একটা হাত খুঁজবেন যে হাত আপনার মতো আপনার মেয়ের দায়িত্বটা বহন করবে, তার স্বপ্নগুলো হাসি মুখে নিজের করে পূরণ করবে।
যার উপর আপনি ভরসা করতে পারেন। হ্যাঁ, আপনার মেয়ে সুখী হবে। ডাক্তার রাফসানের উপর সে ভরসা আছে আপনার? তুমি কি বোঝাতে চাইছো? এটাই, ডাক্তার রাফসান তার 2 বছর আগের একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছে, আর আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চাইছি। বাকিটা আপনার সিদ্ধান্ত। তানিশার বাবা মাথা নিচু করে বসে আছে আর আমার কথাগুলো ভাবছে। কথাগুলো অবশ্যই ভাবনীয়। তানিশা অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার সম্পর্কে যতটা গভীরভাবে ভেবেছি, হয়তো সে নিজের জন্য কখনো এতটা ভাবেনি। এটা সত্যি, তানিশার ছোট ছোট স্বপ্নগুলো শুধুমাত্র আমি পূরণ করতে পারবো। তার জীবনে ভালোবেসে রাঙিয়ে দিতে পারবো, কারণ আমার থেকে বেশি তানিশাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আমি তানিশার বাবাকে চুপ থাকতে দেখে বসা থেকে উঠে তানিশার দিকে এগিয়ে গেলাম। এটা সত্যি, আমি তানিশাকে অনেক ভালোবাসি, কিন্তু পরিবারের সম্মতি ছাড়া কোনো সম্পর্কে জড়াতে চাই না। তানিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, তুমি বিয়েতে সুখী হবে? তুমি যদি একবার হ্যাঁ বলো, আমি নেক্সট টাইম তোমার সামনে আর আসবো না, আই প্রমিস। তানিশা তার বাবার দিকে তাকিয়ে ভাবছে। সকালে তার বাবা অনেক বিশ্বাস নিয়ে তার কাছে এসেছিল। এখন যদি না বলে, হয়তো তার বাবা অনেক কষ্ট পাবে, কিন্তু সে তো এই বিয়ে করতে চাইছে না। বাবার খুশির জন্য আমার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, হ্যাঁ। আমি একটা তার ছেলের হাসি দিয়ে মাথা নাড়াতে নাড়াতে বললাম, থ্যাঙ্কস সত্যিটা বলার জন্য। আমি সত্যি মন থেকে চাই তুমি সুখী হও। আবির বসা থেকে উঠে তানির সাথে এগিয়ে গিয়ে বলল, তানিশা, তুই মিথ্যা বলছিস কেন? আবির, আমি আমার উত্তর পেয়ে গেছি, চল এখান থেকে। কিন্তু কাব্য, আমি জানি। আমি আর কিছু শুনতে চাই না, তুই চল এখান থেকে প্লিজ। কাজটা তুই ভালো করিসনি। তানিশাকে কথাটা বলেই আবির আমাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো। তানিশার কাছে আজ আমি এটা আশা করিনি। আজকের পর দ্বিতীয়বার কখনো তানিশার সামনে আসবো না। নিজের সাথে নিজে ওয়াদা করে ফেললাম। আজ প্রথম আমার চোখ দুটো ছলছল হয়ে আসলো। আবির আমার দিকে তাকিয়ে বুঝতে পারছে অনেকটা কষ্টে পেয়েছি। আমার এমন অবস্থার জন্য হয়তো সে নিজেই দেয়। আমি নিজেকে সামলে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি ড্রাইভ করে তানিশার বাসা থেকে অনেক দূরে চলে আসলাম। আবির মাথা নিচু করে বলল, আই সরি, আমার প্রথম দিন তোকে সাবধান করে দেওয়া উচিত ছিল। এখানে সরি বলার মতো কিছুই নেই। এখন কি করবি? তুই কি ভাবছিস আমি তোর বোনের জন্য দেবদাসে বসে থাকবো? মানে? তোর বোনকে জানিয়ে দিস 15 দিনের মধ্যে আমি বিয়ে করব। আমার বিয়ের মধ্যে তোর বোনকে গেস্ট হিসেবে ইনভাইট করব। কারণ নাহিল মাহমুদ কাব্য কখনো কোনো কিছু পাওয়ার অপেক্ষা করে না, তার জন্য ভালো কিছু নিজে থেকে অপেক্ষা করে থাকে। আমি চলে যাওয়ার পর তানিশা রুমে বসে কান্না করছে, কারণ আমি ওয়াদা করেছি আজকের পর থেকে কখনো তানিশার সামনে আসবো না। তানিশার বাবা আমার বলা কথাগুলো নিয়ে চিন্তা করে তানিশার রুমের দরজার সামনে আসতে দেখে তানিশা কান্না করছে, আর তানিমা একটা করে টিস্যু এগিয়ে দিচ্ছে। তানিমা তার বাবাকে দেখে তানিশাকে জিজ্ঞাসা করতে লাগলো, আপনি তুমি কান্না করছো কেন? ডেভিল চলে গেছে। ও আচ্ছা, এই জন্য? ডেভিল আমাকে অনেক ভালোবাসে। তাতে কি হয়েছে? ডেভিল চলে গেছে বলেছে আর কখনো আসবে না। না আসলে তোমার কি? ওই বচ্চাত মেয়ে, তোকে বলছি না ডেভিল আমাকে ভালোবাসে। ডেভিলের মতো কেউ আমাকে এতটা ভালোবাসে না। ডেভিল চলে গেছে। রাফসান ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে। কে বলেছে তোকে? ডেভিলের মতো কেউ আমাকে ভালোবাসে না। ওই বচ্চাত মুখপুরা রাফসানের জন্যই ডেভিল আজকে চলে গেছে, আর কখনো আসবে না। তুমি ভালোবাসো কাব্য ভাইয়াকে। আমি কেন বাসতে যাব? তাহলে আর এত কান্নাকাটি করছো? আসলেই তো, আমি কান্না করছি কেন? আমার কেন জানি নিজেই কান্না চলে আসছে। তানিশের বাবু বুঝে গেছে এখন তার কি করতে হবে। উনি ডাক্তার রাফসানকে কল করে বাসায় ডাকলেন। সন্ধ্যার মধ্যে রাফসান চলে আসলো। আসলে তোমাকে কিছু বলার জন্য এখানে ডেকেছি, কিন্তু কিভাবে শুরু করব এটা বুঝতে পারছি না। আঙ্কেল নিজের ছেলে ভেবে বলতে পারেন। আমার মেয়ে তোমার সাথে সুখী হবে না। একটা অ্যাক্সিডেন্টের জন্য তুমি নিজেকে অপরাধী ভাবছো, যেটা আমার মেয়ের ভাগ্যে ছিল। ওই জন্য হয়তো তুমি তানিশাকে বিয়ে করতে চাইছো, কিন্তু আঙ্কেল, এক পক্ষের রায় নিয়ে কথা বলা ঠিক না। আমি একজন পেশাগত ডাক্তার, আমার কাজ মানুষের সেবা করা। 2 বছর আগে হয়তো অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে, কিন্তু অপারেশনের জন্য আমি দায়ী নই। আর আমি কখনো নিজেকে অপরাধী ভেবে বিয়ের প্রস্তাব রাখিনি। আমি তানিশাকে অ্যাক্সিডেন্টের অনেক আগে থেকেই পছন্দ করতাম, আর সেজন্যই হয়তো সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে? আমি তানিশাকে প্রথম রাস্তায় দেখেছিলাম একটা ছেলেকে ইচ্ছে মতো বকতে। সবার কাছে তার কথাগুলো অদ্ভুত মনে হলেও আমার কাছে অসাধারণ লেগেছিল। বলতে পারেন আমার প্রথম ভাল লাগা। তখন থেকে তানিশার পিছু করা, তার সাথে কথা বলা, ভাগ্যক্রমে আপনাদের সাথে আত্মীয়তা, সব মিলিয়ে ভাল লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতেই পারিনি। তানিশার সম্পর্কে সব জানার পর এটা বুঝে গেলাম। আর যাই হোক, তানিশাকে এত সহজে মানানো যাবে না। সেদিন অনুষ্ঠানে আপনাদের সবার সামনে তানিশা আমার সাথে বাজি ধরেছিল। শর্ত ছিল, সে যদি বাজিতে জিতে যায় তাহলে তাকে বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে।
আমি ইচ্ছে করেই সেদিন বাজিতে হেরেছিলাম। ভেবেছিলাম এই সুযোগে তানিশার সাথে একটু ভালো সময় কাটাতে পারবো, আমার মনের কথাটা বলতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমি তানিশাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় সে বাজি জিতার খুশিতে এত বকবক করছিল যে আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছিলাম। সামনে আসা ট্রাকটা আমার চোখেই পড়েনি। হ্যাঁ, সেদিনের ক্ষতিটা তানিশার হয়েছিল, আর অপারেশনটা আমার হাতে। সেদিন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু তানিশার ভাগ্য হয়তো খারাপ ছিল, তাই সে তার মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি এখনও চেষ্টা করছি তানিশাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য, কিন্তু রেশিয়াল একটাই, নেগেটিভ। তার জন্য আমি সত্যিই দুঃখিত আঙ্কেল। আজ পর্যন্ত তানিশা আমার সাথে যেভাবে আচরণ করে আমি হাসি মুখে মেনে নিই, কারণ ওর প্রতিটা কাজে আমার ভালো লাগা সৃষ্টি হয়, বিরক্তি নয়। আই রিয়েলি লাভ হার। তানিশের বাবা চুপ করে মাথা নিচু করে বসে আছে। রাফসান ছেলেটা অনেক ভালো, কিন্তু ওনার মেয়েকে এই ছেলের সাথে সুখী হবে? তানিশের বাবাকে চুপ থাকতে দেখে রাফসান আবারও বলল, আঙ্কেল, আপনার কি মনে হয় অন্য কোথাও তানিশাকে বিয়ে দিবেন আর সে সুখী হবে? কখনোই না, কারণ প্রতিটা পরিবারে তার বংশ চাইবে। আমি তো আমার পরিবারকে এটা বলতে পারবো তানিশার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু অন্য কেউ কি বলবে? বলার মতো কিছুই নেই। শুরু হবে তানিশার জীবনের নিত্যদিনের অশান্তি, যেখানে তানিশা প্রতিনিয়ত মানসিক অত্যাচারে ভুগবে। কথাগুলো ভেবে দেখবেন। আমি আমার মতামত জানিয়ে দিলাম, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। আমি আপনার মতামত জানার অপেক্ষায় থাকব। কথাগুলো বলে রাফসান চলে গেল। তানিশের বাবা এখন সিদ্ধান্ত নিতে চাইছে না। তার মেয়ের ভবিষ্যৎ বলে কথা, তিনি আরও কিছুদিন সময় নিয়ে ভাবতে চায়। 1 সপ্তাহ হয়ে গেছে, তানিশা একদিনও ভার্সিটি যায়নি, মনমরা হয়ে ঘরে থাকে। কারণ আমি এখন আর তাকে কল দিয়ে বিরক্ত করি না, আগের মতো হয়তো ভালোবাসি না। তানিশাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার মামনি বলল, তুই ঘরে মন খারাপ করে বসে থাকিস কেন? ভার্সিটিতে গিয়ে নীলা আর ঋতুর সাথে একটু কথা বলতে পারিস না? মামনি, আমি কোথাও যাব না। ভার্সিটি থেকে ঘুরে আয়, মন ভালো হয়ে যাবে। মামনি, বললাম তো কোথাও যাব না। আমি বলছি তুই যাবি মানে যাবি। উঠে তৈরি হয়ে নে। তানিশা অনেকটা বিরক্ত নিয়েই তৈরি হয়ে ভার্সিটি চলে গেল। ভার্সিটিতে গিয়ে দেখে নীলাজ ভার্সিটিতে আসেনি। কি রে নীলা, আসেনি? কিছুদিন হলো ও ভার্সিটিতে আসেনি। কেন? আর কি হয়েছে? ওর কিছু হয়নি, ওর ভাইয়া নাকি বিয়ে করবে, তাই মেয়ে দেখতে যাবে হয়তো। ডেভিল বিয়ে করবে? হ্যাঁ, অলরেডি 7 থেকে 8 জন মেয়ে দেখা হয়ে গেছে। বেটা অরুচি রুকি, কোনো মেয়েই নাকি তার পছন্দ হয় না। যদি আজকেরটাই পছন্দ হয়ে যাবে, সামনের সপ্তাহ বিয়ে হয়ে যাবে। তানিশা কিছু না বলেই বসা থেকে উঠে আমাকে কল করলো। আমি অবশ্যই কিছু একটা জরুরি ফাইল দেখছিলাম, তখনই আমার মোবাইলে কল আসলো। কে কল করেছে না দেখে কল রিসিভ করে বললাম, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। তোর পরে কথার গুষ্টি কিলাই, তুই এক্ষুনি আমার সাথে কথা বলবি। কথাটা শুনে আমি চোখ দুটো বড় করে ফেললাম। কানে থেকে মোবাইলটা নামিয়ে দেখি কে ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি তানিশের নাম্বার। আমি আবারও মোবাইল কানে লাগিয়ে বললাম, কিছু বলবে? কিছু বলবো মানে? ওই বচ্চার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকার গন্ডা, লাল বাদর, কালো কুমির, তুই নাকি বিয়ে করবি? ইয়া, এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম আছে। লুচুর হাড্ডি, তুই এতদিন আমাকে নিয়ে কত জায়গায় ঘুরলি, আমার কপালে চুমু দিলে, যখন তখন জড়িয়ে ধরলি, বললি আমি তোমাকে ভালোবাসি। আর এই তোর ভালোবাসা? এখন অন্য মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমাকে কি তোর কৈতরি মনে হয়? তুই যা ইচ্ছা তাই করবি আর আমি তোকে ছেড়ে দেবো? লুচুর হাড্ডি, তোকে যদি সামনে পেতাম কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলতাম। কোন শাঁসচন্ডিকে তোর গলায় ঝুলাতে চাইছিস? তোর গলা কেটে কচুরি পানা ঝুলিয়ে দেবো। তোর সাহস থাকলে তুই আমার সামনে আয়, তোকে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। আর ইউ ডান? নাও লিসেন টু মি। নেক্সট টাইম তোমার মুখে যেন তুই তোকারি না শুনি। বাই চান্স যদি শুনি, আই সর, এক থাপ্পড়ে তোমার সব দাঁত ফেলে দেবো। সারা জীবনের জন্য তোমার কানে শোনা বন্ধ হয়ে যাবে। মাইন্ড ইট। মাইন্ড ইট মাই ফুট। তুই আমার সাথে লুচুগিরি করবি আর আমি তোকে ছেড়ে দেবো? জাস্ট শাট আপ তানিশা। আমি তোমাকে কিছু বলছি না, তার মানে এই নয় যে তুমি যাইছে তাই বলবে। তোমার জানা থাকা দরকার তুমি এই মুহূর্তে কার সাথে কথা বলছো। আমার সাথে কি উচ্চস্বরে কথা বলুক সেটা আমার পছন্দ না। আর হ্যাঁ, আমি বিয়ে করি আর যাইছে তাই করি, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে তোমার কি? আর একটা কথা, নেক্সট টাইম কখনো আমাকে কল করবে না, কথাটা যেন মনে থাকে। প্রচণ্ড রেগে আমি কল কেটে দিই। আর যাই হোক, আমি তুই তোকারি সহ্য করতেই পারি না। একে তো মেয়েটা নিজে আমাকে ভালোবাসে না, অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। এখন আমি বিয়ে করলে দোষ? আমি কল কেটে দিতে তানিশা পুরো হয়ে দাঁড়িয়েছে। যে ছেলে তাকে সকাল সন্ধ্যা কল করে বিরক্ত করতো, এখন সে নিজে বিরক্তি নিয়ে কল কেটে দিল।
অনেক কান্না পাচ্ছে তার। ইচ্ছে করছে কিছুক্ষণ চিৎকার করে কাঁদতে, কারণ এখন তার কাব্য তাকে আর ভালোবাসে না। বিয়ে করে তার সব ভালোবাসা অন্য আরেকজনকে দেবে। আজকের পর তানিশা আর তাকে কল করবে না, এসবই ভাবলো। তানিশা বাসায় গিয়ে নিজের রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মামনি এসে দেখে তানিশা একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার মামনি এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন? অ্যানাকন্ডা নাকি বিয়ে করবে। আমাকে বলেছে আমি যেন আত্মাকে কল না দিই। আমি আর কোনোদিন ওই গন্ডারটাকে কল করব না। বচ্চারটা যেই শাকচুন্নিটাকে ইচ্ছে তার গলায় ঝুলুক, তাতে আমার কি? তুই কি কাব্যর কথা বলছিস? হ্যাঁ, ওই বজ্জার ডেভিল মুখপোড়া হনুমান লাল বাদর কালো কুমির ডাইনোসর গলিরা কথা বলছি। অ্যানাকন্ডাটা এখন আর আমাকে ভালোবাসে না। আর রাফসান? ওই বজ্জাত মুখপোড়া হনুমান কালো বাদর নেংটি ইঁদুর কালো ছাগল উগান্ডা পচা আলো রাফসানের নাম নিবি না আমার কাছে। তুমি যাও এখান থেকে, কেউ আসবে না আমার কাছে। তার মামনিকে রুম থেকে বের করে দরজাটা ভিতর থেকে লক করে দিল। তানিশার মামনি খুব ভালো করে বুঝতে পারছেন তার মেয়ের মন ভালো নেই। সন্ধ্যা হয়ে গেছে, এখনও তানিশা রুম থেকে বের হয়নি। সবাই অনেক ডাকাডাকি করেছে, কিন্তু তা বের হবার কোনো নামগন্ধই নেই। সকাল থেকে না খেয়ে আছে। সন্ধ্যায় কেউ একজন তানিশার রুমের দরজায় নক করে বারবার। তানিশা প্রচণ্ড রেগে গিয়ে এগিয়ে এসে দরজা খুলতে খুলতে বলল, এই বাড়ির সব কয়টি ডাইনোসরকে কুপিয়ে কুপিয়ে মারবো, তারপর আমি শান্তিতে জেলে গিয়ে ঘুমাবো। পলি দরজাটা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে তানিশার গলা শুকিয়ে গেছে। আপনি? আমি ভিতরে ঢুকে দরজাটা ভিতর থেকে লক করে দিয়ে তানিশার দিকে ভুরু কুসকে তাকিয়ে আছি। সাথে সাথে তানিশার কলিজা শুকিয়ে গেছে। সকালে আমার সাথে যেভাবে আচরণ করেছে, এখন মনে হয় তার প্রতিশোধ নিতে এখানে এসেছি। এসে বেশি মনে মনে ভেবে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনি এখানে আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন। এখন যদি এক থাপ্পড় আমার সব দাঁত ফেলে দেন, আমি খাবো কিভাবে? না খেলে বাঁচবো কিভাবে? না বাঁচলে বুড়ি হব কিভাবে? বুড়ি না হলে মরবো কিভাবে? আমার জীবনটা তো শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। এমনি ওই বচ্চাত মুখ পোড়া রাফসান আমার জীবনের অর্ধেক শেষ করে দিয়েছে, আর যেটা বাকি আছে সেটা যদি আপনি শেষ করে দেন কিভাবে হবে? আমাকে কৈতরি ভেবে মাফ করে দেন। আমি আর জীবনেও আপনার সাথে তুই তুকারি করে কথা বলবো না। এই দেখেন, কানে ধরছি। সকাল থেকে রুমে বসে কান্নাকাটি করছো কেন? এমনি। ডু ইউ লাভ মি? বলছি ভালোবাসো? না। ওয়েল, তাহলে আর কি করার, ভালো থেকো। বলে আমি দরজাটা খুলতে যাব, তখনই তানিশা পিছন থেকে বলে উঠলো, চলে যাচ্ছেন? হ্যাঁ, এখানে থাকার তো কোনো মানে হয় না। তাহলে কেন এসেছেন? আঙ্কেল আন্টি রিকোয়েস্ট করেছিল তাই এসেছি। আই থিঙ্ক আমার এখানে আসাটা ঠিক হয়নি। শুনলাম আপনি নাকি বিয়ে করবেন। এখন বিয়ে করব না, মুড চেঞ্জ হয়ে গেছে। আর কিছু না। অবশ্য তোমার থেকে আর কিছু আশা করাটা বোকামি। বাই দ্য ওয়ে, টেক কেয়ার, বাই। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর ভাবছি, তানিশা আমাকে একবারও ভালোবাসি কথাটা বললো না। এই কথাটা বললে কি এমন বড় ক্ষতি হয়ে যেত? ভালোবাসে না ঠিক আছে, তাই বলে কি তানিশার মনে এই কাব্য জায়গাটা করতে পারলো না? এই কথাটা যে আমার মনটা মানতে চাইছে না। কিভাবে মানবে? বড্ড বেশি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। তানিশার চোখ থেকে নিজের অজান্তে অঝরে নোনা জলগুলো পড়ছে। আমি তো আগের মতো তাকে ভালোবাসি না এটাই ভাবছে, তাই আগের মতো জোর করে অধিকার খাটাতে আসে না। ভালোই হয়েছে, তানিশার মাঝে যে অপূর্ণতা বিরাজ করছে, আমার ভালোবাসা হয়তো কখনো পূর্ণতা খুঁজে পাবে না। রাফসানের জন্য এত কিছু, তাই রাফসানকে বিয়ে করাটি তার জন্য ভালো হবে। বিয়ের পর বজ্জাত মুখ পড়া রাফসানের 12টা বাজাবে। তার পরিবারের খুশির জন্য এতটুকু সে করতেই পারে। তানিশার মতামতের উপর ভিত্তি করে তার বাবা রাফসানের সাথে বিয়ে ঠিক করলেন। এই সপ্তাহে এঙ্গেজমেন্ট, সামনের সপ্তাহে বিয়ে। রাফসান তো তানিশাকে নিজের করে পাবার খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। তার 2 বছরের স্বপ্নটা সত্যি হতে চলেছে। আর যাই হোক, তানিশার চোখে এক ফোঁটা জল আসতে দেবে না। অনেক ভালোবাসবে তাকে। নিজের সাথে নিজে ওয়াদা করলো সে। রাতে তানিশার মোবাইলে কল আসতে সে ভাবছে তার ডেভিল হয়তো কল করেছে। দৌড়ে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখে রাফসান। মুহূর্তে তানিশার মনটা খারাপ হয়ে গেল। অনেকটা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। ভাইয়া কিছু বলবেন? আমি তোমার ভাইয়া না। সরি, আমার একটু সময় লাগবে। তোমার কি মন খারাপ? না, আমার তো খুশিতে তিরিং বিরিং করে লাফাতে ইচ্ছে করছে। রাফসান চুপ করে আছে। খুব ভালো করে বুঝতে পারছে তানিশার কোনো কারণে মন খারাপ, তাই এমন উল্টাপাল্টা কথা বলছে। কিছু বলবেন নাকি অযথাই কল করছেন? অ্যাকচুয়ালি আমি কালকে ফ্রি আছি, তাই ভাবতেছি আমাদের এঙ্গেজমেন্টের জন্য কিছু শপিং করব, সাথে তোমাকেও নিয়ে যাব। ভাইয়া আমার শপিং করার কোনো ইচ্ছে নাই। আপনারা তো ইচ্ছা থাকলে আপনি চান। তানিশা প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাই। অনেকটা বিরক্ত নিয়ে তানিশা কল কেটে শুয়ে পড়ল। যার চোখে অসময়ে ঘুম বের করতো, আজ তার চোখে কোনো ঘুম নেই, সব উধাও হয়ে গেছে। আমি কেন আগের মতো তাকে কল করে বিরক্ত করি না? কেন তার উপর আগের মতো অধিকার খাটাই না? প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। হয়তো তানিশা অপূর্ণতার কারণেই আমার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। তার বাবা ঠিকই বলতো,
কারো অপূর্ণতার মাঝে কেউ কখনো সুখী হতে পারে না। রাত 12টায় আমি পকেটে হাত দিয়ে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছি। তারাগুলো মিটি মিটি জ্বলছে, যেন আকাশের সৌন্দর্য তাদের মাঝে বিরাজ করছে। তানিশাও আমার জীবন ওই আকাশে তারাগুলোর মতো, যেন তানিশাকে ছাড়া আমার জীবন রংবিহীন। অনেক ভাবার পর আমি বুঝে গেছি তানিশাকে বলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা, তানিশা তো অবুঝ। তাই বলে কি আমি তার উপর অভিমান করে বসে থাকবো নাকি? কালকে গিয়ে তানিশাকে শেষবারের মতো মানানোর চেষ্টা করব। যদি তানিশা না মানে, আমি লন্ডনে চলে যাব, কারণ তানিশাকে অন্য কারোর সাথে দেখা আমি সহ্য করতে পারবো না। সকালে নাস্তার টেবিল থেকে তানিশা উঠতে যাবে, তখনই দেখে রাফসান চলে এসছে। তাকে দেখা মাত্রই কেউ কিছু বলার আগে তানিশা তৈরি হয়ে রাফসানের সাথে বেরিয়ে পড়ল। তানিশার আচরণে সবাই কিছুটা অবাক হলো, কারণ তানিশা মোটে এমন না। রাফসানের সাথে সম্পর্কটা সত্যি মেনে নিয়েছে নাকি রাগের বশে এমন করছে, কেউ কিছু বুঝতে পারলো না। গাড়িতে রাফসান অনেক কথাই বলেছে, কিন্তু তানিশা কথার প্রতি উত্তরে হ্যাঁ না আর বেশি কিছুই বলেনি। রাফসান মার্কেটে বসে তানিশাকে নামিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল। তানিশা মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ এসে তার দুহাত নিজের হাতে নিয়ে শক্ত করে চেপে ধরল। তানিশা তাকে দেখে এটার কেউই না, তার চিরচেনা ডেভিল। আপনি এখানে? তোমার সাথে কিছু কথা আছে, একটু সময় হবে? বলেন। এখানে? হুম। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে তানিশার দুহাত নিজের হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে তার হাতের দিকে তাকিয়ে বললাম, তোমাকে আবার বিরক্ত করার জন্য সরি। আমি জানি আমার মাঝে অনেকগুলো অপূর্ণতা আছে। তোমার ভাষায় বলতে গেলে আমি জিরাফের মতো লম্বা, যখন তখন লাল বাদরের মতো রেগে যাই, দেখতে হয়তো মুখ করা হনুমানের মতো। জানো তোমাকে এগুলো কেন বলছি? আমি ভেবেছিলাম 15 দিনের মধ্যে বিয়ে করে তোমাকে দেখিয়ে দেব, তোমাকে ছাড়া আমি সুখী হতে পারবো। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তোমার এই ডেভিলটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই অন্য কারো কথা মাথায় আসে না। আমি জানি না তোমার মাঝে কি এমন আছে যেটা আমাকে প্রতিনিয়ত কাছে টানে। আমি জানতেও চাই না, কারণ সবসময় এভাবেই ভালোবাসতে চাই। আমাকে কি শেষবারের মতো একটু সুযোগ দেওয়া যায় প্লিজ? তানিশার চোখ দুটো চলচল করছে। আমি তাকে এতটা ভালোবাসি কেন, এটাই ভাবছে। আমি তানিশার চোখের দিকে তাকাতে পারছি না, আমার চোখগুলো ছলছল হয়ে আসছে। এদিকে তানিশাও ভাবছে সে যে তার ডেভিলকে ছাড়া ভালো নেই। এটা কেন তার ডেভিল বুঝছে না। তানিশা কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে রাফসান এসে বলল, তানিশা, এটা কে? রাফসানকে দেখা মাত্রই তানিশা আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমতামতে করে বলতে লাগলো, এটা আমার ফুফাতো ভাইয়ের বন্ধু। কে আপনি? আমি ওর বাগদত্তা, ডক্টর রাফসান মাহমুদ। বাগদত্তা মানে? সরি, আই মিন নেক্সট উইক আমাদের এঙ্গেজমেন্ট। বলতে পারেন বাগদত্তাই। আমাদের এঙ্গেজমেন্টের জন্য কিছু শপিং করতে এসেছি। আপনি চাইলে আমাদের সাথে জয়েন হতে পারেন। আমি তানিশার দিকে তাকিয়ে আছি, আর তানিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমার দিকে মাথা তুলে তাকানোর সাহস নেই তার। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, সরি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। বাই দ্য ওয়ে, কংগ্রেস বোথ অফ ইউ। আমি একবার পিছনে তাকালাম না, গাড়ি থেকে বসে পড়লাম। গাড়িতে রাখা তানিশার জন্য নুপুরগুলো হাতে নিয়ে একবার জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম, যেটা তানিশার চোখ এড়ায়নি। এই নুপুরগুলো কেনার জন্য মার্কেটে এসেছিলাম। এসে তানিশাকে দেখে নিজের অজান্তে তার কাছে চলে যাই। বুকের বাপাসটা চিনচিন ব্যথা অনুভব করছি। আজ আমার বড্ড কষ্ট হচ্ছে তানিশাকে অন্য কারোর সাথে দেখে। ভালোবাসা সত্যিই কষ্টদায়ক, আজ বুঝতে পারছি। তানিশা এখন আগের জায়গায় দাঁড়িয়ে আছে, আমি চলে যাওয়ার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। রাফসান হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে। কি হলো, দাঁড়িয়ে আসো যে? আপনি যান, আমি আসছি। আমার গাড়িটা যেখানে ছিল তানিশা সেখানে গিয়ে দেখে নুপুরগুলো রাস্তায় পড়ে আছে। নুপুরগুলো হাতে নিতে তানিশা নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ আমাকে সে অনেক কষ্ট দিয়েছে, এমন মনে হচ্ছে আমার কষ্ট তানিশা অনুভব করতে পারছে। রাফসান দূর থেকে দাঁড়িয়ে তানিশাকে দেখছে। তানিশার বাবাকে ওয়াদা করেছিল তানিশার চোখে বিন্দুমাত্র জল আসতে দেবে না, কিন্তু তানিশা কেন খাচ্ছে? রাফসান তানিশার দিকে এগিয়ে যেতেই তানিশা তার হাত ব্যাগে নুপুরগুলো নিয়ে চুপচাপ এগিয়ে যেতে লাগলো। যে তানিশাকে রাফসান ভালোবাসে সে কোথাও হারিয়ে গেছে। এই তানিশাকে বড্ড অচেনা মনে হচ্ছে তার। তানিশা, ওয়েট। তানিশা রাফসানের দিকে ঘুরে দাঁড়াতে এসে বলল, রাস্তায় পড়ে থাকা সামান্য নূপুরগুলো তুমি কুড়িয়ে নিলে কেন? আমাকে বলতে আমি তোমাকে এর থেকে আরো দামি নূপুর কিনে দিতাম। নূপুরগুলো সামান্য না, আমার কাছে অনেক দামি, কারণ ডেভিল আমার জন্য এগুলো কিনেছিল। ডেভিলকে? ওই যে ফুফাতো ভাইয়ের বন্ধু। ডেভিল কি শুধুমাত্র তোমার ফুফাতো ভাইয়ের বন্ধু নাকি অন্য কিছু? তানিশা করুণ দৃষ্টিতে রাফসানের দিকে তাকিয়ে আছে, কারণ সে নিজেও জানে না আমি তার কি হই। ডু ইউ লাভ হিম? তানিশা নিশ্চুপ। তানিশা, প্লিজ সে সামথিং। আমি জানি না, আমি শুধু এতটুকুই জানি ডেভিলের কষ্ট হলে আমারও অনেক কষ্ট হয়। রাফসান তানিশা দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, এখন শপিং এর জন্য যাওয়া যাক। হুম। রাফসান তানিশার সাথে সারাদিন থাকার পর বুঝতে পেরেছে তানিশা মোটেও তার সাথে ভালো নেই।
এই তানিশা আর আগের তানিশার মতো অনেক পার্থক্য। যে তানিশার চঞ্চলতা আর তার কথার মায়ে পড়েছিল, সে তানিশার কথা হারিয়ে গেছে। আজ তার মুখ থেকে একটা কথা বের হতেও অনেক কষ্টকর মনে হচ্ছে। রাফসান সবসময় তানিশাকে হাসি মুখে দেখতে চায়, তাই তার বাবার সাথে কথা বলতে এসেছে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা আছে। জানি না আপনি কেমন রিয়্যাক্ট করবেন, কিন্তু আজ বলাটা অনেক জরুরি। কি বলবে বাবা? নির্দ্বিধায় বলো। আমি তানিশাকে অনেক পছন্দ করি, এটা সত্যি। আমি চাই তানিশা সবসময় হাসি মুখে সুখে থাকুক, কিন্তু তানিশা আমার সাথে সুখী হবে না, কারণ এই অবস্থা তানিশা কাউকে ভালোবাসতে শিখে গেছে, যেটা আমার কল্পনার বাইরে। সত্যি বলতে আমি তানিশাকে পাবার জন্য আপনাদের কাছে অনেক বড় একটা মিথ্যা বলেছি, যেটা আমার উচিত হয়নি। কি মিথ্যা? তানিশা সম্পূর্ণ সুস্থ, ওর শারীরিক কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম এই কথাটা বললে হয়তো তানিশাকে আমি পেয়ে যাব, কিন্তু তানিশা তার আগে অন্য কারো হয়ে গেছে। তুমি আমাদের সাথে এত বড় ধোকাটা করতে পারলে? আঙ্কেল, আমি সত্যিই লজ্জিত, তবে আমি যা করেছি তানিশাকে ভালোবেসে পাবার জন্য করেছি। আমি জানি এই কথা বলার পর আমি আর কখনোই তানিশাকে পাবো না, হয়তোবা তার জন্য যোগ্যও নই, কিন্তু তাতে আমার কোনো কষ্ট নেই, কারণ তানিশা সুখী হোক, আমি এটাই চাই। তানিশা পেছন থেকে দাঁড়িয়ে সব শুনছিল। তানিশার বাবা কিছু বলতে যাবে, তার আগে তানিশা রাফসান দিকে গিয়ে এসে বলল, ওই পশ্চাতের হাতটি মুখ পুরা হনুমান, নাইজেরিয়ার উগান্ডা ডায়ন কোথাকার। তুই জানিস না তোর জন্য এখন টেবিল আমার সাথে কথাও বলে না। তানিশা, আই এম সরি, অ্যাকচুয়ালি সরি মাই ফুড। আমি জীবনেও তোর মতো কালো কুমিরকে বিয়ে করব না। থ্যাংক গড তুমি তোমার আগের রূপে ফিরে এসেছো। আমি সত্যি লজ্জিত। আমি চাই তুমি তোমার ডেভিলের কাছে ফিরে যাও, যাকে তুমি নিজের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছো। আরে হ্যাঁ, আমি তো ডেভিলের কথা ভুলেই গেছি। ধন্যবাদ ভাইয়া ডেভিলের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। আপনি সত্যি অনেক ভালো মানুষ। তানিশার বাবা আর রাফসান হা হয়ে তাকিয়েছে। এতক্ষণ তো রাফসানকে বকতে লাগলো, আবার এক্ষুনি ধন্যবাদ বলছে। মেয়েটা এমন কেন? তানিশার বাবা রাফসানকে কিছুই বললো না। ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়। তানিশা নিজের রুমে গিয়ে আমাকে কল করতে লাগলো, কিন্তু আমার ফোন বন্ধ। অনেকবার ট্রাই করে নীলার কাছে কল করলো। নীলা কল রিসিভ করতেই বলল, তোর ভাই অ্যানাকন্ডার মোবাইল বন্ধ কেন রে? ভাইয়া তো লন্ডনে চলে যাচ্ছে, আজকে একটু পর ভাইয়ার ফ্লাইট। কি? আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। তানিশা কিছু বলার আগে নীলা কল কেটে দিল। তানিশা পুরো থ হয়ে দাঁড়িয়ে আছে। আমি চলে যাচ্ছি, আমাকে কি করে আটকাবে? তানিশা কিছু ভেবে আমাকে কল করলো। তানিশা কিছু একটা ভেবে আবিরকে কল করলো। আবির অফিসের কাছে ব্যস্ত ছিল, মোবাইলের দিকে না তাকিয়ে মোবাইল সাইলেন্ট করে দিল। অনেকবার কল করার পরেও আবিরের কোনো খবর নেই। তানিশা আবার কী করবো ভেবে পাচ্ছে না। ব্যাগ থেকে নুপুরগুলো বের করে এগুলোর দিকে তাকিয়ে আছে, আর তার চোখ থেকে নোনা জলগুলো গড়িয়ে পড়ছে। আমাকে কি সত্যি সে হারিয়ে ফেলবে? ভাবতে ভাবতেই দুপায়ে নুপুরগুলো পড়লো। তানিশা মোবাইলটা হাতে নিয়ে আমার নাম্বারে ছোট্ট একটা মেসেজ করলো, ভালোবাসি। আর ভাবলো মেসেজটাকে আমি পাবো। ভাবতে ভাবতে সে কেঁদে দিল। ততক্ষণে আবিরের কল চলে আসলো। সরি বোন, একটু ব্যস্ত ছিলাম। কিছু বলবি? ভাইয়া ডেভিল নাকি বিদেশে চলে যাবে। হ্যাঁ, একটু পর ওর ফ্লাইট, তাতে তোর কি? তুই তোর রাফসানকে নিয়ে সুখে থাক। আমি ওই মুখপুরা হনুমানটাকে বিয়ে করব না। তুমি এক্ষুনি আমাকে ডেভিলের কাছে নিয়ে যাবে। পারবো না। কাব্য যাওয়ার আগে অফিসের 50% কাজ আমার কাঁধে দিয়ে গেছে। আমি অনেক ব্যস্ত। ভাইয়া দাঁড়াও, কল কাটলে কিন্তু আমি টুম্পা আপুকে সব বলে দেব। কি বলবি? তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও, আমি টুম্পা আপুকে বলে দেব ভার্সিটিতে তোমার অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার ছিল। তোরা দুজন আমাকে কি পেয়েছিস? যখন তখন ব্ল্যাকমেল করিস। কবে যে তোদেরকে চাইনিজ কুড়াল দিয়ে কিমা বানাই আল্লাহ জানে। সেটা না হয় পরে করব, তোমার হাতে সময় কম, তাড়াতাড়ি করো। আবির ইচ্ছে করছে নিজের কালে নিজে ইচ্ছে মতো কিছুক্ষণ চড় মারতে, কিন্তু কিছু করার নেই। আবির তানিশার জন্য বেরিয়ে পড়লো। গাড়িতে বসে আছি, এয়ারপোর্টে পৌঁছাতে 15 মিনিট লাগবে। পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নিলাম। তানিশার সব পিক ডিলিট করে দেব। তানিশার কোনো স্মৃতি সাথে করে নিয়ে যেতে চাই না। মোবাইলটা অন করতেই তানিশার ছোট্ট একটা মেসেজ চলে আসলো, ভালোবাসি। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি সত্যি তানিশার মেসেজ? হ্যাঁ, এটা তানিশার মেসেজ। তানিশা এবার সত্যি তার ডেভিলকে ভালোবেসে ফেলেছে। আমি একটু মুচকে এসে বললাম, ড্রাইভার কাকা গাড়ি ঘোরান। কেন বাবা? আমি লন্ডন না, আপনার বৌমার কাছে যাব। ড্রাইভার কাকা কিছু বুঝে উঠতে পারলো না, গাড়ি ঘুরে নিল। আমি ভাবছি তানিশা হয়তো এতক্ষণে জেনে গেছে আমি লন্ডন চলে যাচ্ছি। এখন যদি সোজা তানিশের কাছে গিয়ে তাকে চমকে দেওয়া যায়, ব্যাপারটা কেমন হবে? আজ অনেকদিন পরে মনটা হালকা লাগছে, কিন্তু আজকের এই রাস্তা যেন শেষ হচ্ছে না।
আর সহ্য হচ্ছে না আমার। কখন আমি আমার ডেভিল কুইনকে দেখব, কখন তাকে বাহুডোরে জড়িয়ে ধরবো, ভাবতেই আমি একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আবির ততক্ষণে তানিশাকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেল। আবির ঘড়ির দিকে তাকিয়ে বলল, বোন, তোর ডেভিল তো এতক্ষণে চলে গেছে, আমরা লেট হয়ে গেছি রে। বজ্জাতের হাড্ডি, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকান কন্টারটাকে আমাকে ছেড়ে চলে গেছে। কোন বজ্জাত কালো কুমির মুখ পোড়া পাইলট জানি প্লেনটা চালিয়েছে। আর 10 মিনিট অপেক্ষা করলে কি তাকে আমি কাছে খেতাম নাকি? রান্না করেই তো খেতাম। এখন টেবিলকে কই পাই? বলে তানিশা রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো। এটা কি বাস নাকি তোর জন্য অপেক্ষা করবে? বাস আর প্লেনের মধ্যে কোনো পার্থক্য নাই ভাইয়া, দুটোই যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, বুঝছো? এখন যদি ওই বজ্জাত কালো ছাগল উগান্ডা পচা আলু পাইলটটাকে পেতাম, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা কিমা করে কেঁচোকে খাইয়ে দিতাম, কারণ ওই বজ্জাতটাকে গরু ছাগল খাওয়ার উপযোগী না। তানিশা প্লিজ স্টপ ইট, বাসায় চল। আমি যাব না, তুমি যাও। তানিশা এখন এয়ারপোর্টে বসে আছে। আমি তানিশার বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে তানিশাকে কল করলাম। তানিশা পুরো হতবাক। আমি কি প্লেন থেকে কল করলাম নাকি এসব ভেবে। তানিশা কল রিসিভ করতে বলল, 2 মিনিটে তৈরি হয়ে নিচে আসো। আমি তো নিচেই আছি, আপনি আমাকে ফেলে উপরে চলে গেছেন। হোয়াট বলে আমি একবার নিজের দিকে তাকালাম। আমি তো এখনো বেঁচে আছি। তানিশা কেন বলছে উপরে চলে গেছি? আপনি আস্ত একটা ডেভিল, মুখ পোড়া হনুমান, অ্যানাকন্ডা, লাল বাদর, কালো কুমির কোথাকার। আপনি উপরে যান, আর যেখানে ইচ্ছা সেখানে যান, তাতে আমার কি? ইউ ড্যাম ইট, আমি এখনো বেঁচে আছি। আমি কখন বললাম আপনি মরে গেছেন? তাহলে বারবার কেন বলছো আমি উপরে চলে গেছি? আমি তো সবসময় দেখি প্লেন উপরে দিয়ে যাই, আপনি যেটা দিয়ে গেছেন সেটা কি নিচের দিকে গেছে? তানিশা তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করে দিচ্ছ। এই মুহূর্তে বেলকনিতে আসো। এখানে তো বেলকনি নাই, কিভাবে আসবো? আর আপনি তো প্লেনে, এত উপরে কিভাবে দেখবেন? আমি তোমার বাসার সামনে। কিন্তু আমি তো এয়ারপোর্টে। তুমি এয়ারপোর্টে কি করছো? আবির ভাইয়া নিয়ে আসছে, আমার কোনো দোষ নাই। ওয়েট, আজকে আবিরের 12টা বাজিয়ে ছাড়বো। আমি কল কেটে এয়ারপোর্টের জন্য রওনা দিলাম। আবির পাশে থেকে তানিশার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভাইয়া এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে বাসায় পৌঁছে দাও। তুই কাব্যকে মিথ্যা বললি কেন? আর ও কি বলেছে? সেটা পরে বলবো, আগে বাসায় পৌঁছে দাও, না হয় টুম্পা আপিকে সব বলে দেবো। আবিরের ইচ্ছে করছে নিজে চুলগুলো নিজেই টেনে ছিঁড়তে। কেন যে এই 2 তার সেরা পাল্লায় পড়লো এসব ভেবে। এবার শেষ, আর পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো। আবির নিজের বাইক স্টার্ট দিতেই অফিস থেকে কল আসলো। স্যার, কাব্য স্যার আপনাকে অফিসের 50% দায়িত্ব দিয়ে গেছে, আর আপনি অফিসের সম্পূর্ণ কাজ ফেলে চলে গেলেন। কাব্য স্যার জানতে পারলে অনেক রেগে যাবে। আপনি হয়তো ভুলে গেছেন বিকাল 4টায় আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আপনার হাতে এখন মাত্র 20 মিনিট সময় আছে। এই 20 মিনিটের মধ্যে আপনাকে অফিসে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আবিরের মাথায় এখন জোরে সোরে পুরো আকাশ ভেঙে পড়লো। 2 ঘন্টা রাস্তা মাত্র 20 মিনিটে কিভাবে পৌঁছাবে? তানিশাকে সে একা ছাড়তে পারবে না, কিন্তু মিটিংটা যে অফিসের জন্য অনেক জরুরি, কি করবে ভেবে পাচ্ছে না। আবির এবার রাস্তায় বসে পড়লো। ভাইয়া তুমি কি রাস্তার ফকির নাকি? রাস্তায় বসলে কেন? তাড়াতাড়ি উঠে আমাকে বাসায় পৌঁছে দাও। আমাকে দেখতে তোর কাছে ফকির মনে হচ্ছে? তুমি সময় নষ্ট করছো কেন? আগে বল, আমাকে দেখে তোর কি মনে হয়? টুম্পা আপির হুবু জামাই। এখন যদি আমাকে বাসায় না নিয়ে যাও, আমি টুম্পা আপিকে বলে দিব তুমি রাস্তায় ফকিরের মতো বসেছিলে। আবির তানিশার দিকে অনেকটা বিরক্তি নিয়ে তাকিয়ে বাইক স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যে তানিশাকে নিয়ে অফিসে পৌঁছে গেল। তানিশা অফিসে পৌঁছে চোখ দুটো বড় বড় করে বলল, ভাইয়া তোমাকে বলছি বাসায় দিয়ে আসতে, তুমি আমাকে এখানে আনলে কেন? তুমি জানো না ডেভিল আমার জন্য অপেক্ষা করছে? তুই এখানে 20 মিনিট বস, আমি 30 মিনিটের মধ্যে আসছি। না, তুমি আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসবে, না হয় আমি টুম্পা আপিকে বলে দিস আমার 100টা অ্যাফেয়ার ছিল। আমিও বলে দেই তোর ডেভিলের 180টা অ্যাফেয়ার ছিল। হয়েছে, এবার যা তোর ডেভিলের কাছে। আবির রাগের বসে উল্টাপাল্টা কিছু বলে অফিসের ভিতরে চলে গেল। তানিশা হা হয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আবির নিজের বোনের সাথে এমনটা করতে পারলো, জেনে শুনে এমন একটা ছেলের হাতে তুলে দিল। কিছুদিন পরে এই ডেভিল তানিশাকে ছেড়ে অন্য করে পিছু ঘুরবে ভাবতে তানিশা কেঁদে দিল। আমি ততক্ষণ এয়ারপোর্টে বসে তানিশাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তানিশাকে না পেয়ে তাকে কল করলাম। তানিশা কল রিসিভ করতে আমি বললাম, কোথায় তুমি? কখন থেকে তোমাকে খুঁজছি। আমি জাহান্নামে, তাতে আপনার কি? হোয়াট? আমার কি মানে? আমি আপনার সত্যিটা জেনে গেছি। আবির ভাই আমাকে বলে দিয়েছে আপনি আস্ত একটা মুখ পোড়া লুচুর হাড্ডি। আমাকে কি আপনার কৈতরি মনে হচ্ছে? এত বড় থুকা করলেন আমার সাথে। আমি কাউকে ছাড়বো না, সব কোটিকে কুপিয়ে কুপিয়ে আগুনে পুড়িয়ে শিক কাবাব বানিয়ে খাবো, সাথে গোলমরিচও দেবো যেন ঝাল বেশি হয়। আবির কি বলেছে? বলেছে আপনার 180টা গার্লফ্রেন্ড ছিল আর আপনি
সবার সাথে শুধু টাইম পাস করতেন। আপনার থেকে তো অনেক ভালো এই মুখ পোড়া রাফসান ভাইয়া, আমি তাকেই বিয়ে করব। কথাটা শোনার সাথে সাথে আমি 7 আসমানে উঠে গেলাম। এখন যদি আবির আমার সামনে থাকতো, নিঃসন্দেহ তাকে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। আমি কোনোরকম নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তাদের দাঁত চেপে বললাম, আবিরকে ফোন দাও। ভাইয়া অফিসে চলে গেছে। আবির অফিসে? তাহলে তুমি কোথায়? আমি আপনার অফিসের সামনে। ইউ ড্যাম ইট, আমি এখানে এয়ারপোর্টে এসে তোমাকে খুঁজছি আর তুমি অফিসের সামনে? আমি যেখানেই থাকি তাতে আপনার কি? আর আমার কাছে কল করেছেন কেন? আপনি আপনার গার্লফ্রেন্ডের নিয়ে ভালো থাকেন। আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না। আমি এক্ষুনি বাসায় চলে যাব। জাস্ট শাট আপ। কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ ভেবেছো কি আমি চুপ করে আসছি তাই বলে তুমি যাইছে তাই বলে যাবে? সেটা সম্ভব নয়। যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানে দাঁড়িয়ে থাকো। সেখান থেকে এক পা নড়লে তোমার পা দুটো কেটে ফেলবো। 1 ঘন্টার মধ্যে আমি অফিসে আসছি আর এসে যেন তোমাকে পেয়ে যাই। ডু ইউ গেট ইট? গুড। আমি প্রচণ্ড রেগে আছি আবিরের উপর। বন্ধুর সাথে এমনটা করে? একবার সে সামনে আসুক, তারপর তার 12টা বাজাবো। আমি এয়ারপোর্ট থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা হতে চলেছে। তানিশাকে গিয়ে আগে কষে একটা চড় মারবো। এভাবে সারাদিন আমাকে প্যারার মধ্যে রাখার কোনো মানে হয়? অনেকটা পথ যাওয়ার পর রাস্তার মাঝখানে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে, তারপর হঠাৎ করে গাড়ি নষ্ট হলো কেমন লাগে। আমি গাড়ি থেকে নেমে রাগের চোটে গাড়িতেও একটা লাথি মারলাম। শেষে নিজের পায়ে প্রচণ্ড ব্যথা পেলাম। আর কেমন হয় তানিশের সাথে আর দেখাই হবে না। আবির মিটিং শেষ করে বেরিয়ে আসলো। এসে দেখে তানিশা এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে আবিরের উপর প্রচণ্ড রেগে আছে। কি হলো, রেগে আছিস কেন? তোমার মতো শৈতান, নেংটি, ইঁদুর, পর্যাতের হাড্ডি, মুখপুরা হনুমান আমার ভাই, এই জন্য। ও আচ্ছা, বাদ দে, চল তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি যাব না তোমার মতো কালো বাদর, পচা আলুর, নেংটি, ইঁদুরের সাথে। আজব, তুই এখানে বসে থাকবি কেন? ওই যে তোমার বন্ধু বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকার গন্ডার, লাল বাদুর, কালো কুমির, মুখপুরা হনুমানটার জন্য আমাকে বলেছে আমি যদি এখান থেকে 1 পা নড়ি আমার পা দুটি নাকি কেটে ফেলে দেবে। আমি তো কাব্যর কথা ভুলেই গেছি। কাব্য এখন কোথায়? অ্যানাকন্ডাটা অনেকক্ষণ আগে বলল এয়ারপোর্ট থেকে নাকি আসছে। কাব্য কি আবার এয়ারপোর্টে চলে গেল নাকি? বজ্জার ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা জাহান্নামে যাক, আফ্রিকার জঙ্গলে যাক, না হয় মরুভূমিতে, তাতে আমার কি? আজকে আমার সামনে আসলেই কুপিয়ে কিমা কিমা করে পরোটার সাথে খেয়ে ফেলবো, কিন্তু কুপাবো কি দিয়ে? আমার কাছে তো চাইনিজ কুড়াল নাই। তানিশা প্লিজ স্টপ ইট। তোর এই ননস্টপ বকবক বন্ধ কর। মাঝে মাঝে ভাবি কাব্য তোকে কিভাবে সহ্য করবে। কেন বন্ধ করব? আমি ওই গন্ডারটার নামে নারী নির্যাতন মামলা করব। তুমি চিন্তা করো না, তোমার নামেও মামলা করব। বেটা বজ্জাতের হাড্ডি আমাকে ধোকা দিবে? 180 গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও আমার পেছনে ঘুরঘুর করবে? এত বড় সাহস আমাকে ধোকা দিবে? তানিশাকে আজকে ওই লাল বাদরটাকে চিনবে তানিশা কি জিনিস। কাব্যর 180টা গার্লফ্রেন্ড আছে, তোকে কে বলল? ইউ ইডিয়েট, তুই কি বলেছিস? তানিশার আবির তাকে দেখে আমি পিছনে দাঁড়িয়ে আছি। আমার চোখ দুটি রাগে আগুনের মতো লাল হয়ে আছে। আমি? হ্যাঁ তুই। এখন কথা বলছিস না কেন? আমি কেন বলবো? ভাইয়া, তুমি অফিসে যাওয়ার আগে বলেছিলে না তোমার 100টা অ্যাফেয়ার ছিল আর ডেভিলের 180টা? দোস্তে নামে মিথ্যা অপবাদ দিতে পারলি? দিলিবি মি, আমি সিরিয়াসলি বলিনি। তখন চারদিকে থেকে এতটা প্রেসার আসছিল যে মাথা গরম হয়ে গেছে। তখন যা মুখে এসেছে তাই বলে দিয়েছি। এখন আমার মাথা প্রচণ্ড গরমে আছে। দেখ টুম্পাকে আমি কি বলি। আমিও টুম্পাপিকে বলে দিব, ভাই হয়ে নিজের বোনকে এমন ডাইনোসরের হাতে তুলে দিলে যার 180টা। চুপ, একদম চুপ। 2 তার ছেঁড়া আমার সাথে একদম কথা বলবি না। তোদের কেউ কিছু বলতে হবে না, আমি নিজেই টুম্পাকে সব বলে দিব। আমার টুম্পার দরকার নাই, তোর মতো বন্ধুর দরকার নাই, আর তোর মতো বোনেরও দরকার নাই। আমি পাগল হয়ে যাচ্ছি তোদের জ্বালায়। আমি আজকে পাবনার পাগলাগারদে গিয়ে ভর্তি হয়ে যাব। বলে আবির আগে গজগজ করতে করতে আমার সামনে থেকে চলে আসলো। আমি তানিশা দুজনে হা হয়ে তাকিয়েছি আবিরের চলে যাওয়ার দিকে। এটা কি হলো? ভাইয়া রেগে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। এখন তুমি বলো, ফোনে কি যেন বলেছিলে? কি বলছি? আমি মুখ পড়া লুচুর হাড্ডি, আমি তোমার সাথে কি লুচুগিরি করছি? আমার কি দোষ? আবির ভাইয়া বলেছে তাই বলছি। ও, আবির না হয় এটা বলেছে। তারপর তুমি কি যেন বললে? আমি আবার কি করলাম? আমি তো ভদ্র মেয়ে, কথাই বলি না। তুমি ভদ্র মেয়ে, কথা বলো না? না। তুমি বলো নি রাফসানকে বিয়ে করবে? আমি কেন ওই মুখ পড়া রাফসান ভাইয়াকে বিয়ে করব? সেটা তো তুমি ভালো করে জানো। বলে আমি আর সামনে এগোলাম না। কিছুটা অভিমান নিয়ে তানিশার দিকে মুখ ফিরে অন্যদিকে তাকিয়ে রইলাম। তানিশা এই কথাটা চিন্তা করলো কিভাবে? এতদিন আমাকে এই কথাটা একবারও বলেনি, কিন্তু রাফসানকে ঠিকই বলেছে। তার মানে আমার ভালোবাসা তার কাছে কোনো মূল্য নেই,
হয়তো নেই, তাই তো তানিশা একবারও নিজের মুখে ভালোবাসি কথাটা বলেনি। তাহলে মেসেজটা কে করলো? হয়তো তান্নিমাই করেছে। একটা ভুল মেসেজ পেয়ে আমি পাগলের মতো তার কাছে ছুটে চলে আসলাম, যার কাছে আমার কোনো মূল্যই নেই। এখন আমার নিজের উপরেই রাগ উঠছে। তানিশা আমার দিকে তাকিয়ে আছে আর আমি বাইরের দিকে। খুব ভালো করে সে বুঝতে পারছে আমি তার উপর অভিমান করে আছি। এতদিনে তানিশা আমাকে ভালো করে দেখেছে, আবছা অন্ধকারে আমাকে অনেক মায়াবী দেখাচ্ছে। ছেলেরও যে এত মায়াবী হয় সেটা তার জানা ছিল না। আমার দিকে তাকিয়ে থেকে আনমনেই তানিশার ঠোঁটে হাসি চলে আসলো, কিন্তু আমার অভিমান কিভাবে ভাঙবে সেটাই ভাবছে। হঠাৎ করে আমি বললাম, বাসায় যেতে পারবে নাকি পৌঁছে দিতে হবে? আপনাকে কিছু দেখাতে চাই। কি? তানিশা নিজের পরনের ঘাগরাটা হালকা উপরে উঠিয়ে পায়ের নুপুরগুলো আমাকে দেখালো। আমি অবাক হয়ে তাকিয়েছি, কারণ নুপুরগুলো আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম, কিন্তু নুপুরগুলো সে কোথায় পেল? তুমি এগুলো কোথায় পেলে? আপনাকে কিছু বলার আছে। কি? আপনি জানেন আমার রাগী মানুষ একদম অপছন্দ। আপনি অনেক রাগী, তবুও আপনাকে ভালোবাসি। আমার জিরাফের মতো লম্বা মানুষ ভাল লাগে না। আপনি জিরাফের মতো অনেক লম্বা, তবুও আপনাকে ভালোবাসি। বকবক করা মানুষ আমার অনেক ভাল লাগে, যদিও আমি কথা কম বলি, কিন্তু আপনি তো কথাই বলেন না, তবুও অনেক ভালোবাসি। আমার পছন্দের একটা কোনো আপনার মধ্যে নাই, তবুও কেন জেনে আপনাকে অনেক বেশি ভালোবাসি। তাই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে নুপুরগুলো পরেছি। আমি জানি আপনি এগুলো আমার জন্য কিনেছিলেন। এখন বলেন কেমন লাগছে? আমি অপলক তানিশার দিকে তাকিয়েছি। এটা কি সত্যি আমার তানিশা? হ্যাঁ, এটাই তানিশা। তানিশা কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে? ভাবতে ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো। তানিশা নিজ থেকে আমাকে ভালোবেসে কথাটা বলেছে। আর যাই হোক, আমার থেকে তানিশাকে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আলাদা করতে পারবে না। আমি মুচকে এসে তানিশার দিকে এগিয়ে গেলাম। আজকে সারাদিনের কথা মনে পড়ে গেল, আর মনে পড়তে আমার আবার রাগ উঠে গেল। আর সাথে সাথে তানিশার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। তানিশা গালে হাত দিয়ে হা হয়ে দাঁড়িয়ে আছে। তার জানা ছিল না কাউকে প্রপোজ করলে জ্বর খেতে হয়। জানলে কখনো আমাকে প্রপোজই করতো না। মেয়ে, ভালোবাসি কথাটা বলতে এত সময় লাগে? তাই বলে থাপ্পড় মারবেন? কথাটা বলতে আমি তানিশাকে খুব শক্ত করে আমার বাহুডারে জড়িয়ে ধরলাম। তানিশার মনে হচ্ছে আমার বুকের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার মারার অধিকার আছে, আর আদর করারও। এই একটা কথা বলার জন্য এতদিন সময় লাগে? তুমি জানো এই কয়েকটা দিন আমি কতটা কষ্টে কাটিয়েছি? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে, তাই না? আমি বুঝতে পারিনি। আমি তানিশাকে আমার বাহুডোর থেকে ছেড়ে দিয়ে দোকালে হাত দিয়ে কপালে একটু চুমু খেয়ে বললাম, আই এম সরি। বলে তানিশার গালে যে চটটা মেরেছিলাম সেখানে আলতো করে একটা চুমু দিলাম। তানিশা লজ্জায় আমার দিকে না তাকিয়ে মাথা নিচু করে ফেললো। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার ডেভিল কুইন লজ্জা পেয়েছে। তানিশার কোমর ধরে একটানে আমার সাথে জড়িয়ে নিলাম। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, এত লজ্জা কিসের? এখনো তো কিছুই করিনি। ভেবেছিলাম বিয়ের পর সব করব, কিন্তু তোমার এই লজ্জা আমাকে মুখ দেখে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে তোমার মাঝে হারিয়ে যেতে। প্লিজ চলো এখান থেকে, না হয় আমি উল্টাপাল্টা কিছু একটা করে বসবো, পরে আবার তুমি আমাকে লুচু বলবে। অবশ্য আমি কিন্তু সত্যি অনেক লুচু। আমার এমন অত্যাচার সহ্য করার জন্য আগে থেকে তৈরি হয়ে যাও, কারণ এমন অত্যাচার কিন্তু প্রতিদিন সহ্য করতে হবে। কথাগুলো বলে আমি দুষ্টুমির হাসি দিয়ে তানিশাকে কোলে তুলে নিলাম। এই কি করছেন? আমার হবু বউকে কোলে নিয়েছি। প্লিজ নামান। সরি সুইটহার্ট, এখন থেকে এগুলো অভ্যাস করে নাও, তোমার জন্যই সুবিধা। আমি তানিশাকে তার বাসায় পৌঁছে দিলাম। 2 সপ্তাহ পর জমজমাট আয়োজন করে আমাদের 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হলো। নীলা, ঋতু আরও কয়েকজন মিলে তানিশাকে বাসর করে বসে দিয়ে চলে এসেছে। তানিশাকে খয়েরি রঙের শাড়ির সাথে ভারী জুয়েলারি পরানো হয়েছে। বউ সাজে তানিশাকে একটা অপসরির মতো লাগছে, যেন চাঁদাস তার কাছে হার মানবে। তানিশা বাসর করে চারদিকে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছে। রুমটা চারদিকে ফুলের সমারোহ আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে। আর বেশিক্ষণ উপভোগ করার মতো অবস্থা নেই তার। রাজ্যের ঘুম এসে তার চোখে ভিড় করেছে। তানিশা আমার জন্য অপেক্ষা না করে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আমি রুমে এসে আমার পরনে শেরওয়ানি চেঞ্জ করে সে দেখে তানিশা বেঘরে ঘুমাচ্ছে। আমি অনেকটা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে তানিশার দিকে তাকিয়েছি। ভাসর ঘরে কেউ এভাবে ঘুমায়? এই রাতের জন্য আমি কত অপেক্ষায় ছিলাম। এই রাত নিয়ে আমার কত স্বপ্ন জড়িয়ে আছে। আরে মেয়ে, আমার সব আশা শেষ করে দেবে এটা তো হতে পারে না। পাশে রাখা টেবিলের পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি তানিশার মুখে ছিটিয়ে দিতেই তানিশা মিটমিট করে চোখ খুলে বলল, কি হয়েছে? ওঠো। না, আমি ঘুমাবো। তানিশা, আজকে আমাদের বাসর রাত। তো আমি কি করব? বাসর রাতে কি করে জানো না? বাসর রাতে বিড়াল মারে, কিন্তু আপনার বাসায় বিড়াল পাবো কোথায় মারার জন্য? হোয়াট? হ্যাঁ, একটা কাজ করেন, আপনি একটা বিড়াল খুঁজে নিয়ে আসেন, ততক্ষণ আমি একটু ঘুমাই। বলেই তানিশা পাশে ফিরে ঘুমিয়ে গেল। আমার মেজাজ অনেক খারাপ হয়ে যাচ্ছে। বাসর রাতে কীভাবে ঘুমায়, তাও আবার লাভ ম্যারেজ।
ইচ্ছে করছে তানিশাকে মাথায় তুলে কয়েকটা আছাড় মারতে, এত কম তার আশা থেকে, আর নিজের গেলে কয়েকটা চর মারতে। এমন মেয়ে জেনে শুনে বিয়ে করলামই বা কেন? যে মেয়ে ঘুম ছাড়া কিছুই বোঝে না। পৃথিবীতে আমার কাছে বিরক্তকর যে জিনিসটা, সেটা হচ্ছে তানিশের ঘুম। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর এক মুহূর্ত আমার কাছে সহ্য হচ্ছে না। তানিশাকে ঘুম থেকে টেনে তুলে বিছানায় বসে দিলাম। আচমকা টেনে তোলার কারণে তানিশার ঘুম ভেঙে গেল, আর ভাবছে কীভাবে ঘুম থেকে টেনে তুলে। অনেক রাগ হচ্ছে তানিশার, তাই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তানিশা তাকিয়ে থাকা দেখে বললাম, তোমার এত ঘুম আসে কোত্থেকে? আমাকে ঘুম থেকে টেনে তুললেন কেন? তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? নেই, যার আছে তাকে বিয়ে করতে পারলেন না? আর ইউ রাইট। লন্ডন থাকতে লিজা নামের একটা মেয়ে আমাকে অনেক পছন্দ করতো, আর কমন সেন্স তোমার থেকে অনেক ভালো। আমার তাকে বিয়ে করা উচিত ছিল। কথাটা বলার সাথে সাথেই কথাটা বলে আমি তানিশের মুখ থেকে মুখ ফিরে নিলাম। তানিশা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কেঁদে দেবে। তানিশা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আস্ত একটা ডেভিল, নাইজেরিয়ান অ্যানাকন্ডা, আফ্রিকার গন্ডার, লাল বাদর, কালো কুমির, মুখ পুরা হনুমান। আমাকে একটুও ভালোবাসেন না, তাহলে বিয়ে করলেন কেন? ওই শাকচুন্নিটাকে বিয়ে করতেন। বলে তানিশা বিছানা ছেড়ে উঠে যেতে লাগলো। আমি তার হাত ধরে একটানে তাকে বিছানায় নিয়ে পড়ে গেলাম। তানিশা আমার উপরে পড়ে যেতেই আমার বুকে হাত রেখে বর করে ওঠার চেষ্টা করতে লাগলো। আমি তার হাত ছড়িয়ে কোমরে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে তাকে আষ্টে বেষ্টে জড়িয়ে ধরলাম। তানিশা ছটফট করছে ওঠার জন্য। এই এমন করছো কেন? আপনি থাকেন আপনার লিজাকে নিয়ে, আমাকে ছাড়েন। ভালোবেসে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য? মন ভরে আদর করার জন্য। আর আমার বউ থাকতে আমি শাকচুন্নিকে কেন নিয়ে থাকবো? তাহলে বললেন কেন? সরি, তুমি ভালো করেই জানো দ্যাট আই লাভ ইউ। বলে তানিশের গলায় আমার মুখ ডুবিয়ে দিলাম, আর পরম সুখে হারিয়ে যেতে লাগলাম একে অপরের ভালোবাসার রাজ্যে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।